হ্যালো এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, আমরা আবার হাজির হয়েছি ভূগোল দ্বিতীয় পত্রের মেগা ম্যারাথন নিয়ে। আমরা ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ম্যারাথন ক্লাস 1 শেষ করেছি। এখন আমরা ক্লাস শুরু করব ভূগোল দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং দশম অধ্যায়ের উপরে। তোমরা যারা ক্লাসে জয়েন করেছো এবং যে যেখান থেকে আজকের ক্লাসে সংযুক্ত হয়েছো কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে আজকের ক্লাসে জয়েন করেছো এবং বন্ধুদেরকে মেনশন করতে ভুলো না যেন। আমরা আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায় খনিজ ও শক্তি সম্পদ এবং ষষ্ঠ অধ্যায় শিল্প এবং দশম অধ্যায় মানচিত্র নিয়ে। তোমরা যারা ক্লাসে জয়েন করেছো একটু কমেন্টে জানিয়ে দাও যে আমার কথা তোমরা সঠিকভাবে বা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। আমাদের আগামীকালকে কিন্তু পরীক্ষা, তাই তো? আমাদের আগামীকালকে পরীক্ষা, এজন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব পুরা বিষয়ে একটা সাজেশন নিতে পারি এবং ভালো পরীক্ষা রেজাল্ট করতে পারি, সেই একটা আশা রেখে কিন্তু আমাদের আজকে ক্লাস শুরু হবে। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে তোমরা ক্লাসে জয়েন করেছো। ওকে, আর তোমরা যারা সাভার গভর্নমেন্ট কলেজ থেকে আছে জাকির, তারপরে সূর্য রয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সব কিছু ঠিক যদি থাকে, সব কিছু যদি ঠিক থাকে একটু কমেন্টে তোমরা জানিয়ে দেবা, একটু শেয়ার করে দিও। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধু বান্ধবীরাও ক্লাসটা করতে পারে। আমরা 10 অধ্যায় লাগবে না, কিন্তু 10 অধ্যায় সম্পর্কে কিছু ধারণা দিব যে তোমাদের প্র্যাকটিক্যাল আছে, তো তোমাদের প্র্যাকটিক্যাল আছে এবং এইটার থেকে কিছুটা ধারণা 10 অধ্যায়ের পরে দিব আর কি। যেহেতু আমাদের ভূগোলের ক্ষেত্রে মানচিত্র সবসময় লাগবে, এই কারণে আর কি এই অধ্যায় সম্পর্কে আলোচনা আছে। ঠিক আছে, তাহলে আমরা মেইন আলোচনা শুরু করে দিই। তাহলে আমাদের পঞ্চম অধ্যায় কি রয়েছে, যে খনিজ ও শক্তি সম্পদ। পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে কিন্তু দুইটা অংশ, যে পৃথিবীর অভ্যন্তরে যে খনিজ সম্পদ রয়েছে এইটা, এবং তারপরে যে তেল যেটা বলি আর কি, তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, এগুলো সব হচ্ছে তোমার কি যে শক্তি সম্পদের মধ্যে পড়ে। এবং ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে শিল্প রয়েছে। শিল্প কি? এই যে খনিজ সম্পদ যেইখানে বেশি সেই জায়গায় তোমার শিল্পগুলো গড়ে উঠেছে, সেই জায়গায় কি গড়ে উঠেছে? শিল্প কিন্তু গড়ে উঠেছে। এবং দশম অধ্যায়ের ক্ষেত্রে তো মানচিত্র অঙ্কন রয়েছে, এটা দরকার নেই। এখন আমরা যদি বলি যে আসলে আমাদের এই যে খনিজ এবং শক্তি সম্পদ অধ্যায়ের মধ্যে আসলে পড়বো, কিন্তু আসলে কোন টপিকস থেকে সবচেয়ে বেশি কোশ্চিন আসে, কোন টপিকস থেকে সবচেয়ে বেশি কোশ্চিন আসে সেই বিষয়টা কিন্তু আমরা দেখি। যে এই অধ্যায়ের মধ্যে খনিজ এবং শক্তি সম্পদের মধ্যে যে তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস করলেই দেখা যাবে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে খনিজ এবং শক্তি সম্পদের যে ব্যবহার, যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে খনিজ এবং শক্তি সম্পদের যে ব্যবহারটা রয়েছে, এই খনিজ এবং শক্তি সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা হয়। যেমন বাংলাদেশের যে শিল্পগুলো রয়েছে, বাংলাদেশের আয়তন ছোট, আবার ভারতের আয়তন অনেক বড়। এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যেমন কিছু শিল্প, তৈরি পোশাক শিল্প রয়েছে, চা শিল্প রয়েছে, চিনি শিল্প রয়েছে। তাহলে এই যে শিল্পগুলো রয়েছে, এই শিল্পগুলো কিভাবে গড়ে উঠলো, এবং ভারতের যে বৃহৎ যে শিল্পগুলো রয়েছে, ভারী শিল্প রয়েছে, এই দুইটার ভিতরে সবসময় পার্থক্য কোনগুলো রয়েছে এবং কি কি সম্পদ বা তার শিল্পতে ভারত এগিয়ে রয়েছে, এই একটা পার্থক্য কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তাহলে আমরা এই অধ্যায়ের ক্ষেত্রে এই টপিকস থেকে কিন্তু প্রশ্ন আমাদের আসবে আর কি। তারপরে দ্বিতীয় টপিকসটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের অর্থনৈতিক গুরুত্ব এবং ব্যবহার। দ্বিতীয় টপিকসে আমরা কি পড়ব? বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসের অর্থনৈতিক এবং গুরুত্ব এবং ব্যবহার। যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের অর্থনৈতিক গুরুত্ব কি, কতটুকু? এর প্রধান কারণ যে বাংলাদেশে যত পরিমাণে শিল্প কারখানা পরিচালনা করা হয়, তারপরে সার উৎপাদন করা বলো, বিদ্যুৎ উৎপাদন করা বলো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই প্রাকৃতিক গ্যাস বলা হয়, ব্যবহার করা হয়। যে মিথেন যে গ্যাসটা রয়েছে, যে মিথেন গ্যাস, প্রাকৃতিক গ্যাসের কিন্তু প্রধান একটা উপাদান হচ্ছে মিথেন। যেমন বাংলাদেশে যে তিতাস গ্যাস ক্ষেত্র আছে না,
ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে তিতাস গ্যাস ক্ষেত্র রয়েছে, এটা ঢাকা, নরসিংদী, চট্টগ্রাম এই সকল অঞ্চলে যে সকল শিল্প রয়েছে, এই সকল শিল্পতে কিন্তু তিতাস গ্যাস ক্ষেত্র ব্যবহার করা হয়। এই হিসেবে বলা হবে যে বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্ব, মানে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের অর্থনৈতিক গুরুত্ব কিন্তু আলোচনায় আসে। তারপরে কি, যে উৎকৃষ্ট মানের কয়লা, যেটা আন্তর্জাতিক বাণিজ্য, যে উৎকৃষ্ট মানের কয়লা, যে কয়লা ব্যবহার, যে তোমরা জানো যে কুষ্টিয়া জেলায় যে ভেড়ামারা রয়েছে, যে তাপবিদ্যুৎ কেন্দ্র, কুষ্টিয়া জেলাতে যে ভেড়ামারাতে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এই তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু তোমার এই আছে কয়লা থেকে ব্যবহার করা হয়। যে কয়লা যেমন আগে প্রাচীনকালে তোমার যে ট্রেন চলাচল করে, ট্রেন কিন্তু চলাচলের ক্ষেত্রে কয়লা ব্যবহার করা হয়। উৎকৃষ্ট মানের কিছু কয়লা রয়েছে, এই কয়লাগুলো কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু খুবই ভূমিকা রাখে। এর ক্ষেত্রে দেখো যে এই যে খনিজ শক্তি সম্পদ, প্রাকৃতিক গ্যাস, কয়লা, এইগুলো সবই কিন্তু তোমার মাটির অভ্যন্তরে রয়েছে। মানে কি, মাটির অভ্যন্তরে কোটি কোটি বছর এই সকল সম্পদগুলো ছিল, এই সম্পদের এখন আন্তর্জাতিক ব্যবহার কিন্তু আমাদের আলোচনা করতে হবে। তারপরে মধ্যপ্রাচ্যের একটা সংগঠন রয়েছে ওপেক। এই যে ওপেক কিসের সংগঠন? ওপেকটা হচ্ছে দেখো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, মানে যে সকল দেশগুলো পেট্রোলিয়াম তেল, যে তেল রয়েছে, এই পেট্রোলিয়ামগুলো তোমার বহির্বিশ্বে রপ্তানি করে থাকে, এই সকল দেশের একটা সংগঠন, সেটা হচ্ছে ওপেক, যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা সংগঠন। এখন এই সংগঠনের গুরুত্ব কেন বেশি? এই সংগঠনের গুরুত্ব কেন বেশি? এজন্যই গুরুত্ব বেশি যে বহির্বিশ্বে সকল শিল্প প্রতিষ্ঠান পরিচালনা, সকল যানবাহন পরিচালনা, সব কিছু করার ক্ষেত্রে তেলের অপরিহার্য। কারণ তোমার পেট্রোলিয়াম তেল ছাড়া তোমার সারা পৃথিবী অচল, তেল ছাড়া পৃথিবীতে কোনো কিছু চলা সম্ভব না। এই জন্য কিন্তু এই তেলগুলো সবচেয়ে বেশি মজুত রয়েছে কিন্তু মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এই সকল দেশে সবচেয়ে বেশি পরিমাণে এই যে তোমার তেলগুলো কি রয়েছে, মজুত রয়েছে। আর এই তেলগুলোকে কিন্তু বলা হয় পেট্রো ডলার। তোমাদের কি বুঝতে পেরেছো পেট্রো ডলার বলতে কি বোঝায়? পেট্রো ডলার হচ্ছে এই যে পেট্রোলিয়াম তেলগুলো কিনতে হলে একমাত্র ডলারের মাধ্যমে ছাড়া অন্য কোনো মাধ্যমে কিন্তু তোমার মানে লেনদেন করা যাবে না। এটার মানে হচ্ছে তোমার এই খনিজ তেল, এই যে মধ্যপ্রাচ্যের ওপেক, এদের খনিজ তেলের উপরে যে বহির্বিশ্বে আধিপত্য, এটাকে রাজনৈতিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু এই ওপেক সংগঠন কিন্তু ভূমিকা রাখে। এই ওপেক থেকে কিন্তু আমাদের অনেক পরীক্ষায় প্রশ্নগুলো আসে। তারপরে আরেকটা কি পড়তে হবে? আধুনিক অবকাঠামো তৈরিতে লৌহ আকরিকের ব্যবহার এবং প্রয়োজনীয়তা। তাহলে যে আধুনিক যে আমরা কি বলবো, আধুনিক যে অবকাঠামো তৈরিতে, শুধু অবকাঠামো তৈরি না, আমাদের সকল ক্ষেত্রে যেমন খনিজ তেলের গুরুত্ব যেমন বেশি, ঠিক একইভাবে এই লৌহ আকরিকের ভূমিকাও তত বেশি। তুমি কি করবা, যে ঘুম থেকে উঠে তোমার পরিবারের সকল কার্যক্রম করার সময় যে দা কাস্তে প্রয়োজন হয়, এইগুলো তোমার লৌহ আকরিকের প্রয়োজন পড়ে। যানবাহনের প্রয়োজন পড়ে, তোমার একটা অবকাঠামো তৈরি করবা, সেখানে প্রয়োজন পড়ে। এরোপ্লেন বলো, জাহাজ বলো, সমস্ত জায়গায় কিন্তু এই লৌহ আকরিকের ভূমিকা কিন্তু রয়েছে। ঠিক আছে, তার মানে এখন আমরা এই যে পঞ্চম অধ্যায়ের যেই প্রশ্নগুলো আমরা এখন মানে মেইন অংশগুলো দেখলাম, গুরুত্বপূর্ণ টপিকসগুলো দেখলাম, এই টপিকস থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসবে। এখন তোমরা বলছিলে যে গত ক্লাস তোমরা বলছিলে যে আমাদেরকে এমসিকিউ পড়ানো, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, আবার হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন পড়ানোর জন্য আর কি আমরা সেই হিসেবে এটা করছি কি, যে আমরা টোটালি হচ্ছে জ্ঞানমূলক, তারপরে অনুধাবনমূলক প্রশ্ন এবং তারপরে আমরা সৃজনশীল এবং এমসিকিউ দিয়ে আমরা অধ্যায়গুলো কিন্তু এগুলো আলোচনা করব। এখন দেখো যে খনিজের সংজ্ঞা দাও, দেখবো যে প্রায় কোশ্চিনেই কিন্তু দেখবে যে খনিজ তেল কাকে বলে, বা খনিজ বলতে কি বোঝায়, শক্তি সম্পদ কাকে বলে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সবসময় কিন্তু এসে থাকে। যখন বলবে যে খনিজ কাকে বলে, দেখো ভূ অভ্যন্তরের বা ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগের শিল্প স্তর হতে মাটি করে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়। এক কথায় যখন খনিজ বলবে, খনিজের ভিতরে অপরিশোধিত খনিজ সবই থাকবে, সবই অপরিশোধিত খনিজ থাকবে। এখন এই অপরিশোধিত খনিজগুলো কি করবে? প্রাকৃতিক সম্পদ, এগুলো মানব সৃষ্ট না, এগুলো সবই
প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদ আহরণ করাকেই বলা হয় খনিজ। এখন যদি বলা হয় শক্তি সম্পদ কাকে বলে, শক্তি সম্পদটা হচ্ছে এই যে প্রকৃতি থেকে যে সকল পদার্থগুলো ওতে শক্তি উৎপাদন করা হয়, যে সকল পদার্থ থেকে শক্তি উৎপাদন করা হয়, যেমন লৌহ আকরিক, কয়লা, এগুলো কিন্তু খনিজ। কিন্তু শক্তি সম্পদ কোনগুলো, যেগুলো এই খনিজ থেকে উত্তোলন করার পরে সেটা শক্তি উৎপাদন করবে, কোনগুলো, প্রাকৃতিক গ্যাস, কয়লা, এইগুলো কিন্তু তোমার কি করবে, যে খনিজ তেল, এইগুলো সবই হচ্ছে শক্তি সম্পদ, মানে এরা শক্তি উৎপাদন করতে পারে, এই জন্য এগুলো শক্তি সম্পদ বলা হয়। বিশ্বের প্রধান লৌহ ও ইস্পাত শিল্প উৎপাদনকারী দেশ কোনটি? আর এই ধরনের প্রশ্ন কি, যে বিশ্বের প্রধান খনিজ ও শক্তি সম্পদ উৎপাদনকারী দেশ চীন আর কি। দেখো লিগনাইট কি, যে কয়লার যে 4 ধরনের কয়লা রয়েছে, কয়লার যে 4 প্রকারের কয়লা রয়েছে, কয়লার মানে কি, মানে মান, গুণগত মানের উপর ভিত্তি করে কয়লার 4 ধরনের রূপ রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে লিগনাইট রয়েছে, একটা হচ্ছে লিগনাইট কয়লা, এটা হচ্ছে খনিজ কয়লা আর কি, একটা হচ্ছে লিগনাইট কয়লা, এর একটা হচ্ছে খনিজ কয়লা রয়েছে একটা, ঠিক আছে। বাংলাদেশের প্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কোনটি? এখন এই প্রশ্ন কিন্তু আসে যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, বাংলাদেশের প্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কোনটি? এটা হচ্ছে সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্র। সিলেটের হরিপুর বাংলাদেশের কি প্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আর কি। সাজিদ চৌধুরী, হ্যাঁ আমরা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবো, আমরা আগে এমসিকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো আগে দেখবো আর কি, তারপরে অনুধাবনমূলক প্রশ্ন। দেখো গ্রাফাইট দেখতে কোন বর্ণের? গ্রাফাইট হচ্ছে ধূসর বর্ণের অধাতব খনিজ। এই দেখো গ্রাফাইট হচ্ছে ধূসর বর্ণের অধাতব খনিজ। অনুধাবনমূলক দেখো কিছু প্রশ্ন যেগুলো আমাদের পরীক্ষায় কিন্তু আসে আর কি, আমাদের পরীক্ষায় যেগুলো আসে অনেক সময় হয় কি, আমি তোমাদের থেকে যেটা রিভিউ নিয়ে দেখি যে তোমরা গ ঘর প্রশ্নের উত্তর করতে পারো, কিন্তু এই যে ক খ অনেক সময় পারো না, এই কারণে ওই কোশ্চেনটা স্কিপ করে দাও। গ ঘর উত্তর পারলেও এবং ক খর উত্তর তোমাদের জন্য যখন সমস্যা হয়ে যায় তখন কিন্তু তোমরা ওই কোশ্চেন অ্যান্সারই করতে পারো না। কিন্তু ওই যে গ ঘর প্রশ্নের মার্ক হচ্ছে 7 আর ক খর মান হচ্ছে 3, দেখো এই যে 7 মার্ক তুমি বাদ দিয়ে দিচ্ছ শুধু ক খর জন্য। এই জন্য ক খ মানে সংক্ষিপ্ত এবং অনুধাবনমূলক প্রশ্নটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। দেখো বাংলাদেশে কোন শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায়? তাহলে কয়লার ক্ষেত্রে যে তোমার 4 ধরনের যে কয়লা বা 4টা কয়লার প্রকৃতি রয়েছে, এক্ষেত্রে কোন ধরনের কয়লাটা সবচেয়ে বেশি পাওয়া যায়? দেখো বাংলাদেশে নিকৃষ্ট শ্রেণীর কয়লা পাওয়া যায়। এর মানে উৎকৃষ্ট মানের যে কয়লা রয়েছে বাংলাদেশে সেটা নাই। উৎকৃষ্ট মানের কয়লা যদি তুমি আগুন ধরাও এটা অনেক সময় পর্যন্ত, এই যে আমরা কি করি যে বারবিকিউ পার্টি করি না, বারবিকিউ পার্টি করার সময় দেখবা যে এই সময় যে কয়লাটা ব্যবহার করা হয় এটা হচ্ছে কাঠের, এই যে কাঠের গুলি রয়েছে, এই কাঠের গুলির কয়লা। কিন্তু যদি আমরা একদম খনিজের যে কয়লা রয়েছে এই কয়লা দিতাম, ওই আমরা রান্না করতে পারতাম না, এত পরিমাণে হিট থাকে সেটাতে, ওইটাতে অনেক হিট থাকে, এজন্য ওইটা নাই। তারপরেও বাংলাদেশের উৎকৃষ্ট মানের কয়লা তেমন নাই বললেই চলে। তার মানে বাংলাদেশে কোন শ্রেণীর কয়লাগুলো বেশি পাওয়া যায়? যে নিকৃষ্ট মানের কয়লাগুলো পাওয়া যায়। আর এই নিকৃষ্ট মানের কয়লা মানে কি কমা, একদম কম মূল্যের আর কি, বা এই কয়লা কি, আর এইটা হচ্ছে সবসময় ছাইয়ের পরিমাণটা বেশি থাকে এবং গন্ধকের পরিমাণও এই সকল কার্বনে বেশি থাকে। আর এই কার্বনে পিট এবং বিটুমিনাস থাকে। পিট কয়লা সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা, পিট কয়লা সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা। তাহলে পিট কয়লা, তারপরে বিটুমিনাস কয়লা, তারপরে লিগনাইট কয়লা, এইভাবে কয়লার কিন্তু এই রূপভেদ কিন্তু এভাবে রয়েছে। মানে কয়লার ভিতরে, খনিজের ভিতরে যে পরিমাণে কার্বন রয়েছে এটার উপর নির্ভর করে কয়লাকে এইভাবে নামকরণ করা হয়। ছাতক সিমেন্ট শিল্পের কাঁচামালের উৎস কি? দেখো যে সিমেন্ট শিল্প রয়েছে, যে ছাতক সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামালের উৎস কি? দেখো চুনা পাথর, যে চুনা পাথর এইটা হচ্ছে ছাতক সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামালের একটা উৎস। এটি দেশে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না বলে আমদানি করতে হয়। দেখছো বাংলাদেশের কিন্তু এই চুনা পাথরের পরিমাণটাও কিন্তু নাই, তবে সিলেটে চুনা পাথরের খনি রয়েছে সিলেটে আর কি। এখন এই যে চুনা পাথর যেহেতু তোমার প্রধান কাঁচামাল, যেমন সুনামগঞ্জ, সিলেট, জয়পুরহাট, চট্টগ্রামে এইখানে কিন্তু চুনা পাথর দিয়ে সারা বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম, তারপরে হচ্ছে তোমার নরসিংদী, এই জেলাগুলোতে হচ্ছে সিমেন্ট শিল্পের সবচেয়ে বেশি কিন্তু রয়েছে। আর এই সিমেন্ট শিল্পের তাহলে প্রধান কাঁচামাল হিসেবে কি পেলাম আমরা? চুনা পাথর পেলাম।
এখন বলছে উদ্ভিদের দেহাবশেষ হতে কয়লার উৎপত্তি হয়। তাহলে এই যে কয়লা, খনিজ তেল বা আমরা এক কথায় বলবো যে এই খনিজ সম্পদগুলো সবই কিন্তু উদ্ভিদের দেহাবশেষ। উদ্ভিদের দেহাবশেষ মানে উদ্ভিদের দেহ থেকে উৎপন্ন হয়ে এই সব ধরনের খনিজ সম্পদ কিন্তু উৎপন্ন হয়ে থাকে। আর যেগুলো মূলত উদ্ভিদের দেহ সেইগুলো থেকে শক্তি সম্পদগুলো উৎপাদন হয়ে থাকে। যেমন কয়লা, দেখো লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদের দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে, পরে পুরো সময়ে বিবর্তনের ফলে সেটা আস্তে আস্তে কয়লাতে রূপান্তরিত হয়। আবার এই কয়লা দেখো লক্ষ লক্ষ বছর থাকার পরে কয়লা কি হচ্ছে, সেটা হচ্ছে তোমার একটা কয়লা উদ্ভিদের দেহ থেকে কয়লা হচ্ছে, কিন্তু এই কয়লা একদম শেষ পর্যায়ে এসে আবার সেটা গ্রাফাইটে পরিণত হয়। এই কয়লা একদম শেষ পর্যায়ে এসে কি পরিণত হয়, গ্রাফাইটে কিন্তু পরিণত হতে থাকে। এখন এই যে প্রশ্নটা, এটা কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসে, খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? দেখো এই খনিজ তেলের সংগঠনই কিন্তু ওপেক, যে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এখন এটি এই জন্যই বলা হয় কারণ খনিজ তেল এর আরেক নাম হচ্ছে পেট্রোলিয়াম। খনিজ তেল এর আরেক নাম কি, পেট্রোলিয়াম। দেখো বিশ্বে যে মোট যে খনিজ তেল রয়েছে এর 47.6% কি হয় যে সঞ্চিত আছে এবং উৎপাদিত তেলের 34.1% মধ্যপ্রাচ্য হতে আসে। বিষয়টা বুঝতে পারছো? আমাদের মোট কত এখনো সঞ্চিত আছে, 47.6% এখন পর্যন্ত আমাদের খনিজ তেল সঞ্চিত আছে। আর এই যে উৎপাদিত যে তেল রয়েছে এই তেলের 34.1% মধ্যপ্রাচ্য থেকে আসে। মানে কি ওই যে সৌদি আরব, কাতার, বাহরাইন এই সকল অঞ্চল থেকে কিন্তু আসে। এখন এই যে অঞ্চলগুলো থেকে এইগুলো আসে, এইগুলো সব কিছু কৃষির উপরে প্রভাব বিস্তার করে। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি সব কিছুর ক্ষেত্রে খনিজ তেল ব্যবহার করা হয়। এজন্য মধ্যপ্রাচ্যে এত বেশি খনিজ তেল থাকার কারণে মধ্যপ্রাচ্যে একে বলা হয় যে লিকুইড গোল্ড বা তরল সোনা বলা হয়। লিকুইড গোল্ড বা তরল সোনা কিন্তু বলা হয়ে থাকে। তাহলে আমরা এইগুলো দেখলাম, আমরা এখন একটু বহু নির্বাচনী একটু সমাধান করি। দেখো যেগুলো মেইন প্রশ্ন সেগুলো সম্পর্কে একটু দেখলাম, আমরা একটু বহু নির্বাচনী সমাধান করি। বিশ্বের শীর্ষ তরল শক্তি সম্পদ উৎপাদনকারী দেশ কোনটি? বিশ্বের শীর্ষ তরল শক্তি সম্পদ উৎপাদনকারী দেশ কোনটি? এটাও তোমরা উত্তর করো। এক নম্বরের উত্তর কি হবে? এক নম্বরের উত্তর কি হবে? এক নম্বরের উত্তর করো দেখি। ওকে, আরিয়ান ইসলাম একটা প্রশ্ন করেছে যে বিএডিসি কি? এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, বুঝছো আরিয়ান? এটা হবে আর কি বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন আর কি। ওকে, তোমরা বলছো যে একের, মাসুমা আক্তার মিম বলতেছে একের এ হবে, নাজমুল সরকার বলতেছে একের এ, ফারিয়া আক্তার বলছে সি। ওকে, এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে ইরান হবে। হ্যাঁ, বিশ্বের শীর্ষ তরল শক্তি সম্পদ উৎপাদনকারী দেশ কোনটি? সৌদি আরব। দেখো সৌদি আরব যারা দিয়েছে এটা হচ্ছে সঠিক হবে, যে সৌদি আরবে সবচেয়ে বেশি এরা উৎপাদন করে, কিন্তু এদের মজুদ কিন্তু অন্যান্য দেশ থেকে কম। মানে যেমন এর থেকে তোমার যুক্তরাষ্ট্রে কিন্তু বেশি মজুদ আছে, তারপরেও কিন্তু সৌদি আরব বেশি এরা হচ্ছে উৎপাদন করে আর কি। 2 নম্বর, লৌহ ও ইস্পাত উৎপাদনে এশিয়ার শীর্ষ দেশ কোনটি? যে লৌহ ও ইস্পাত উৎপাদনে এশিয়ার শীর্ষ দেশ কোনটি? দেখো লৌহ এবং ইস্পাত উৎপাদনে এশিয়ার শীর্ষ দেশ কোনটি? যে এগুলো সবই এশিয়ার, এই যে এশিয়ার ভিতরে কোন দেশ হবে? দেখো তোমরা হচ্ছে 2 এর অনেকেই সি বলতেছো। হ্যাঁ, 2 এর হচ্ছে সি, চীন। তবে চীন সম্পর্কে একটা ইনফরমেশন আমরা শেয়ার করি। এই যে কৃষি বলো, কৃষি, শিল্প,
খনিজ, এই সব ক্ষেত্রে চীনের অবস্থান প্রথম। কেন প্রথম জানো? কারণ চীনের যে ভৌগোলিক অবস্থান, যেমন চীনের এই সকল কৃষি, শিল্প, খনিজ সম্পদ সবই হচ্ছে চীনের ইয়াংসি কিয়াংহো নদী, এই সকল নদীর অববাহিকায় গঠিত। এই কারণে কিন্তু চীনের সবচেয়ে বেশি পরিমাণে কৃষিতে উৎপাদন বেশি, শিল্পে বেশি, খনিজ সম্পদে বেশি। তার মানে এই যখন চীন থাকবা দিয়ে মনে করবা যে প্রথমে কিন্তু চীনের অবস্থান সবচেয়ে বেশি রয়েছে। এখন দেখো 3 নাম্বার, গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটি? গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটি? 3 নাম্বারের উত্তর করো। যে 3 নাম্বারের দিকে সি এর উত্তর, 3 নাম্বারের উত্তর রিফাত হাসান বলছে এ, তারপরে ফারিয়া আক্তার বলছে সি। গ্রাফাইট উৎপাদনকারী দেশ, সবচেয়ে গ্রাফাইট উৎপাদন করে কোন দেশ? হ্যাঁ দেখি উত্তর করো। হ্যাঁ, যারা হচ্ছে ভারত দাগাইছো, এটা হচ্ছে ভারত। শোনো, ভারতে কৃত্রিমভাবে গ্রাফাইট উৎপাদন করা হয়। ভারতে কি করা হয়? কৃত্রিমভাবে কিন্তু গ্রাফাইট কিন্তু উৎপাদন করা হয়। গ্রাফাইট কি? কৃত্রিমভাবে কিন্তু ভারতে গ্রাফাইট উৎপাদন করা হয়। গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপভেদ, যে কার্বনের সর্বশেষ পর্যায়ে এসে কিন্তু গ্রাফাইট উৎপাদন হয়ে থাকে। তারপরে 4 নাম্বার দেখো, মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি? মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি? এটা হচ্ছে সৌদি আরব। যারা হচ্ছে 4-এর গ করেছো তাদের একটু সঠিক, যে সৌদি আরব হবে। তারপরে আমরা 5 নাম্বার দেখি, যে 5 নাম্বার হচ্ছে ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 5 নাম্বার ওপেক। 5 নাম্বার শোনো, এই যে ভারত দ্বিতীয় আছে, কিন্তু উদ্দীপকে কি চীন ছিল? সবচেয়ে গ্রাফাইট উৎপাদন সবচেয়ে বেশি করে চীন। গ্রাফাইট উৎপাদনের প্রথম দেশ হচ্ছে চীন, কিন্তু চীন যখন থাকবে না তখন তার পরবর্তী রাষ্ট্র আসবে, ঠিক আছে? এর জন্য ভারত হবে। এখন বলো যে ওপেক কত সালে প্রতিষ্ঠিত হয়? যে ওপেক মধ্যপ্রাচ্যের যে তেল উৎপাদনকারী যে সংস্থা, এই সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয় ওপেক? তোমাদের দ্বিতীয় পত্রে কিন্তু এমসিকিউটা অধিকাংশ তোমাদের জানার বাইরে থেকে কিন্তু প্রশ্ন আসে, এই জন্য কিন্তু এমসিকিউ সলভটা বেশি করতে হবে। তোমরা দেখি কি কে বলছে। নাইম হিরো বলছে যে 4-এর গ। টেইলর নাম বলছে গ। ওকে, তাহলে 5-এর এটা হবে গ হবে। 1960 সালে, যে 1960 সালে এই রাষ্ট্র হচ্ছে গঠিত, সংস্থাটি গঠিত হয়েছে। 6 নাম্বারটা হচ্ছে কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে? দেখো, কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে? কোন আকরিকে? ম্যাগনেটাইট, হেমাটাইট, সাইকোটাইট, লিমোনাইট। দেখো কোনটাতে? 5-এর 6-এর উত্তর করো, যে কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে? কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে? মিম বলতেছে ম্যাগনেটাইট। হ্যাঁ, তোমরা দেখি তোমরা যারা আছো তোমরা কি বলতেছো? 6-এর উত্তর কি হবে? তোমরা দেখি আর কয়েকজন উত্তর করো, দেখি 6-এর উত্তর কি হবে এখানে করো দেখি। এইটা হচ্ছে তোমার ম্যাগনেটাইট হবে, যে ম্যাগনেটাইটে সবচেয়ে বেশি পরিমাণে লোহা থাকে, উৎকৃষ্ট মানের লোহা আছে ম্যাগনেটাইট। যে উৎকৃষ্ট মানের লোহা কোনটি? যে ম্যাগনেটাইট, ঠিক আছে? তারপরে কোন দেশ কয়লা রপ্তানিতে প্রথম? কয়লা রপ্তানি করে কোন দেশ? যে কোন দেশ কয়লা রপ্তানিতে প্রথম? কয়লা রপ্তানি করে কোন দেশ? বলো, কয়লা রপ্তানি কোন দেশ কয়লা রপ্তানিতে প্রথম? বলো। হ্যাঁ, 6-এর উত্তর কি হবে? 7-এর উত্তর কি হবে? কোন দেশ কয়লা রপ্তানিতে প্রথম? কয়লা রপ্তানি করে।
দেখো কয়লা কিন্তু রপ্তানি হয়, যে উৎকৃষ্ট মানের যে কয়লাগুলো রয়েছে এই উৎকৃষ্ট মানের কয়লা কিন্তু বাইরের দেশে রপ্তানি হয়, অনেক দাম এগুলোর। এন্ড কোন দেশ কয়লা রপ্তানিতে প্রথম? এটা হচ্ছে চীন হবে, কারণ চীনে সবকিছু খনিজ সম্পদ বলো সবকিছুতে বেশি। দেখো দেখুন আমরা শিল্প পড়বো, দেখবো যে চীনের অবস্থান প্রথম, তাহলে চীন হচ্ছে কয়লা রপ্তানিতে প্রথম আর কি। তাহলে তোমরা তো পারতেছো আর কি, অনেকেই পারতেছো, দু একটা হয়তো বা ভুল যাচ্ছে, তবে এগুলো কিন্তু আমরা পারা উচিত। লৌহ আকরিক আমদানিকারক দেশ কোনটা? লৌহ আকরিক আমদানিকারক দেশ কোনটা? যে কোন কোন দেশ হচ্ছে লৌহ আকরিক আমদানি করে? কোন কোন দেশ লৌহ আকরিকে কি যে আমদানি করে আর কি? লুক্সেমবার্গ, ভারত এবং আলজেরিয়া। যে কোন কোন দেশ, যে ভারত, লুক্সেমবার্গ এবং আলজেরিয়া, কোন কোন দেশ লৌহ আকরিকে উৎপাদন করে আর কি? লুক্সেমবার্গ, ভারত, আলজেরিয়া, কোনটা কোনটা হবে বলো? এই তিনটা দেশই হচ্ছে কিন্তু এই লৌহ আকরিক কিন্তু আমদানি করে থাকে। ওকে, আমরা অনেকগুলো দেখলাম, এবং দেখি 12 নম্বরের উত্তর করো। 12 নম্বরের উত্তর করো যে বাংলাদেশে প্রথম 12 নম্বরের উত্তর করো যে বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র কোনটি? দেখি এই 12 নম্বর প্রশ্ন আমার মনে হয় যে অনেকেই ভুল করবা, অনেকেই তোমরা 12 নম্বর কিন্তু ভুল করবা। 12 নম্বরে এটা কি হবে বলো? যে 12 নম্বরে কি হবে? একটা স্প্রে করে দিই। দেখি 12 নম্বর সঠিক করতে পারো কিনা, 12 নম্বরটা সঠিক করতে পারো কিনা, যে বাংলাদেশে প্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটি? এই দেখো মিম বলতেছে 12 এ, তার মানে হচ্ছে তিতাস। দেখছো, আর 12 বলছে, কে বলছে? সি, সাতক। 12তে সবাই দিকে ভুল করতেছো, 12তে কিন্তু হরিপুর হবে। সিলেটের হরিপুর প্রথম গ্যাস ক্ষেত্র, সিলেটের হরিপুর প্রথম গ্যাস ক্ষেত্র আর কি। নিশ্চয় যে মানে মনে হচ্ছে যে অনেক কিছু জানি, কিন্তু দেখো এটা কিন্তু গোলাই যাবে, এই জন্য এমসিকিউ গুলো বেশি করো আর কি। এটা মাহি সঠিক করতে পারছে, মাহি পরে বলছে যে 12 হরিপুর আছে। দেখো এটা হচ্ছে তোমার কৈলাস টিলার এই হরিপুরে গ্যাস ক্ষেত্রটা হচ্ছে বাংলাদেশে প্রথম আর কি গ্যাস আবিষ্কৃত হয়েছিল। আর তিতাস তোমরা যারা করেছো, তিতাস যারা উত্তর করেছো, তিতাস হচ্ছে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র, বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, কিন্তু প্রথম আবিষ্কৃত হচ্ছে হরিপুর। তারপরে লৌহ আকরিক হলো বর্তমান যে যান্ত্রিক সভ্যতার ভিত্তি। কোন দেশের কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্যে প্রভৃতি লোহার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই যে দেশ লৌহ আকরিক শিল্পে প্রসিদ্ধ সে দেশ অর্থনৈতিকভাবে উন্নত। লৌহ আকরিক রপ্তানিকারক দেশ কোনটি? লৌহ আকরিক রপ্তানি করে কোন দেশ? লৌহ আকরিক রপ্তানি করে কোন দেশ? হ্যাঁ আগে বলছো আর কি জাকির, ঠিক আছে। লৌহ আকরিক রপ্তানিকারক দেশ কোনটি? দেখো জাপান আছে, স্পেন আছে, ব্রাজিল এবং ভারত আছে। লৌহ আকরিক রপ্তানি করে কোন কোন দেশ? বলতেছো দুইটাই 1962 সালে আবিষ্কৃত হলেও যে প্রথম তো 1962 সালে কি একদিন নাকি 365 দিনের ভিতরে যে আবিষ্কৃত হবে সেই কিন্তু তার নাম আসবে, এজন্য হরিপুর হবে, ঠিক আছে। এখন এটা বলো যে লৌহ আকরিক সবচেয়ে বেশি পরিমাণে তোমার রপ্তানি করে কোন দেশ?
বলো। তাহলে এই যে লৌহ আকরিক রপ্তানিকারক দেশ কোনটি বলো? হ্যাঁ, অনেকেই বলছে জাপান। জাপান, হ্যাঁ, উত্তর হচ্ছে জাপান। জাপান হচ্ছে তোমার একটা দ্বীপবেষ্টিত রাষ্ট্র। এই জাপান, তাদের লৌহ আকরিক সবচেয়ে বেশি রয়েছে। দেখো জাপান কেন উন্নত, কারণ জাপান একটা যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র ছিল, যেখানে হিরোশিমা নাগাসাকিতে যে বোমা হামলা হয়েছিল পুরো শহর কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। তারপরেও তাদের যে পরিমাণে প্রাকৃতিক সম্পদ ছিল, এইগুলো তারা পরবর্তীতে ব্যবহার করে তাদের সকল ধরনের শিল্প প্রতিষ্ঠান বলো, যানবাহন বলো, তারা কিন্তু জাপান তৈরি করে। এবং জাপানের এই এত বেশি লৌহ আকরিক রয়েছে বলে তারা শিল্পেও কিন্তু এগিয়ে। তাহলে এজন্য জাপান হচ্ছে লৌহ আকরিকে তাদের দেশের চাহিদা পূরণ করেও আরো বাইরে কিন্তু তারা রপ্তানি করতেছে। এখন আমরা সৃজনশীল প্রশ্ন দেখব, যে সৃজনশীল প্রশ্ন এখানে দেখো যে কি কি প্রশ্ন রয়েছে। এখন চিত্র আগে দেখি, মোট 3টা অংশ রয়েছে। হ্যাঁ, এই একটা বিশ্ব মানচিত্র। এই বিশ্ব মানচিত্রে 3টা দেখানো হয়েছে। এই স্থানটা হচ্ছে তোমার এইদিকে হচ্ছে, নিচে হচ্ছে একটু যুক্তরাষ্ট্র, এর উপরের এই অংশটুকু হচ্ছে কানাডা। এটা কি খ হচ্ছে কানাডার স্থান, আর এই ক হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ। এবং এই গ যেটা এখানে রয়েছে, এটা কিন্তু তোমার, এটা হচ্ছে তোমার 2টা অংশ বলতে পারো। এটা রাশিয়ার ভিতরে অবশ্য পড়ে। এই নিচের অংশটুকু, যে নিচের এদিকে থাকলে হচ্ছে চীন হতো, এটা হয়তো বা চীনের ভিতরেই দিবে, আমার যেটা মনে হয় চীনের ভিতরেই দিবে, কিন্তু এটা হচ্ছে তোমার রাশিয়ার ভিতরে আছে, উপরে পড়ে গেছে। দেখা যাক যে ধাতব খনিজ কি। ধাতব খনিজ কি, যে খনিজের ভিতরেও কিন্তু 2টা অংশ রয়েছে। খনিজের ভিতরেই 2টা অংশ রয়েছে, ধাতব খনিজ এবং অধাতব খনিজ। যে সকল পদার্থগুলো সবচেয়ে বেশি যে ভারী পদার্থ আর কি, যেগুলো ধাতব আর কি, যেমন লোহা, এগুলো একটা ধাতব খনিজ। এই স্টিল, এগুলো হচ্ছে ধাতব খনিজ। কিন্তু অধাতব খনিজ যেমন হচ্ছে কি গ্রাফাইট, অভ্র, এইগুলো আর কি। বাংলাদেশের সার শিল্পে প্রায় স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, বাংলাদেশের সার শিল্পে, আরে দাঁড়াই গেছে কেন? বাংলাদেশের সার শিল্পে প্রায় স্বয়ংসম্পূর্ণ কেন? বাংলাদেশের সার শিল্পে স্বয়ংসম্পূর্ণ কারণ বাংলাদেশে যে সার তৈরিতে প্রধান কাঁচামাল, যে প্রাকৃতিক গ্যাস, যে বানান ভুল করি খালি, যে প্রাকৃতিক গ্যাস রয়েছে, এই প্রাকৃতিক গ্যাস হচ্ছে সার তৈরির কিন্তু প্রধান কাঁচামাল। আর এটা কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এই কারণে সার শিল্পে বাংলাদেশ কিন্তু স্বয়ংসম্পূর্ণ আর কি। তারপরেও বাংলাদেশের যে পরিমাণে পর্যাপ্ত সারের দরকার, সে পরিমাণে কিন্তু নাই। উদ্দীপকে ক চিহ্নিত দেশটির লৌহ আকরিক উৎপাদন ও বন্টন আলোচনা করো। তাহলে যখন ক, এই দেখো ক কোন দেশ? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে লৌহ আকরিক উৎপাদন এবং বন্টন। তাহলে যখন আমরা উৎপাদন এবং বন্টনের কথা বলবো, যদি বলে লৌহ আকরিক, বস্ত্র, বয়ন শিল্প, যেটাই বলুক না কেন, সেইখানেই কিন্তু আমাদের কি করতে হবে? সেখানে কি করতে হবে? যে এদের উৎপাদন বলতে এই দেশে যে তোমার এই অস্ট্রেলিয়াতে বা চীনে বলো বা কানাডাতে বলো, এখানে কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে এই যে লৌহ আকরিক উৎপাদন হচ্ছে, এবং এই বন্টন বলতে বহির্বিশ্বে কি পরিমাণে এই অংশটা হচ্ছে রপ্তানি করতেছে সেটা আর কি। ঠিক আছে, তারপরে উদ্দীপকে খ এবং গ চিহ্নিত মহাদেশের লৌহ আকরিক উৎপাদনের তুলনামূলক। তার মানে তাহলে এই দেখো লৌহ আকরিকের উৎপাদন, বন্টন এবং তুলনামূলক এই প্রশ্নগুলো কিন্তু এসেছে। তাহলে আমরা এই লৌহ আকরিক থেকে আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে কি দেখি 2 নম্বর প্রশ্নে, দেখো যে 2 নম্বর প্রশ্নে বলতেছে উদ্দীপকে
ক খনিজের শীর্ষ দেশের উৎপাদন বর্ণনা করো। দেখি ক খনিজের, এই যে ক, অবকাঠামো নির্মাণের প্রধান কাঁচামাল। অবকাঠামো নির্মাণের প্রধান কাঁচামাল কোনটা? লৌহ। লোহা না? লৌহ মানে কি? লোহাটা হচ্ছে অবকাঠামো নির্মাণের প্রধান কাঁচামাল হিসেবে রয়েছে। তাহলে লৌহ এবং লৌহ আকরিকের কথা বলা হচ্ছে। তারপরে বলছে উদ্দীপকে খ খনিজের ব্যবহার বর্তমানে কমে যাওয়ার কারণ কি? যে কালো বর্ণের খনিজ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এখন এই যে খনিজে বর্তমানে কমে যাওয়ার কারণ কি? কালো বর্ণের খনিজ বলতে কোনটা? কালো বর্ণের খনিজ বলতে এর কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে কয়লা। এই কয়লা কেন কমে যাচ্ছে আমাদের এটা বুঝতে হবে। কয়লা এজন্যই কমে যাচ্ছে, কয়লা এজন্যই কমে যাচ্ছে কারণ একটা খনিতে যে পরিমাণে তোমার কয়লা থাকে, এখানে যদি আমি উত্তোলন করতে থাকি, এটা তো নির্দিষ্ট পরিমাণে আছে, এটা বাড়ানো যাবে না, দেন এটা কিন্তু আস্তে আস্তে কমা শুরু করেছে। তাহলে কয়লা হচ্ছে তোমার এই যে জ্বালানি হিসেবে ব্যবহার করার কারণে কয়লার পরিমাণ দিন দিন কিন্তু কমে যাচ্ছে আর কি। তারপরে শক্তি সম্পদ কি? এটা যেখান থেকে আমরা শক্তি সম্পদ, যেটার মাধ্যমে শক্তি উৎপাদন করা যায়, যে সম্পদগুলো। খনিজ কাকে বলে? এটা তো বললাম না, এটা তো তোমরা জানবা আর কি। আমাদের সময় অনেক কম, যে জন্য আর কি আমাদের অল্প সময়ের ভিতরে আলোচনা করতে হবে। 3 নম্বর প্রশ্নে কি রয়েছে? কিছু অধাতব খনিজের পদার্থের কথা বলা হচ্ছে যেটা দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব বহন করে। তবে এই সকল খনিজ পদার্থের ব্যবহারের ক্ষেত্রে আমাদের যথেষ্ট সজাগ থাকা দরকার, যাতে তার স্বেচ্ছাচার ব্যবহার পরিলক্ষিত না হয়। বলতেছে উদ্দীপকের আলোচিত 3টি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বর্ণনা দাও। বলতেছে এমন সম্পদের কথা বলছে যেটা দৈনন্দিন ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়, যেটা দৈনন্দিন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমন কি সম্পদ? যে লৌহ আকরিকের কথা বলতে পারে, কয়লা বললো, প্রাকৃতিক গ্যাস, যেমন আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি না, এইগুলো ব্যবহারে যাতে আমাদের সচেতনতা সৃষ্টি হয়। আমরা যদি অতিরিক্ত ব্যবহার করি আমাদেরই কিন্তু পরবর্তীতে ক্ষতি হবে। এই বিষয় নিয়েই কিন্তু এখানে সচেতনতামূলক বৃদ্ধি করা এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটা প্রশ্ন এসেছে। উদ্দীপকে ক বলয় উত্তোলিত খনিজটির বর্ণনা। দেখো ক বলয়, ক বলয় বলতে মধ্যপ্রাচ্যের বলয়। কি বলয়? মধ্যপ্রাচ্যের তোমার এই যে মধ্যপ্রাচ্যের যে খনিজ তেল রয়েছে, খনিজ তেলের উৎপাদনের বলয় সম্পর্কে কিন্তু এই প্রশ্ন এসেছে। তাহলে আমাদের খনিজ তেল সম্পর্কে কিন্তু ভালো করে পড়তে হবে আর কি। তারপরে এখানে মানচিত্রের মাধ্যমে দেখানোর কথা বলতেছে ইট ভাটায় যে ব্যবহার করা হয়। ইট ভাটায় কি ব্যবহার করা হয়? ইট ভাটাতে কি ব্যবহার করা হয়? যে খনিজ কয়লা ব্যবহার করা হয়, তাই না? তারপরে শিল্প কারখানা, কৃষিকাজের প্রয়োজনীয় সার তৈরি কাজে ব্যবহার করা হয় প্রাকৃতিক গ্যাস। তাহলে এই যে কয়লা এবং প্রাকৃতিক গ্যাস থেকে কিন্তু এখানে প্রশ্ন এসেছে আর কি। বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশে এই যে একটা মানচিত্রে একটা বলা আছে ক নাম্বার, এই যে চট্টগ্রামে যে প্রধান খনিজ সম্পদ রয়েছে, বিশেষ করে বাংলাদেশের যে চট্টগ্রামে কিন্তু খনিজ সম্পদ, ভারী শিল্প যেগুলো আছে সবই চট্টগ্রাম কেন্দ্রিক। কারণ চট্টগ্রাম বন্দর ব্যবহার করা যায়, এর পশ্চাৎভূমি অনেক ভালো, এই কারণে চট্টগ্রামের যাতায়াত ব্যবস্থাও ভালো। এজন্য এই যে বাংলাদেশের চট্টগ্রামে কিন্তু এই খনিজ সম্পদটা কিন্তু রয়েছে। তাহলে এই প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, বা এইখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। জাস্ট আমরা সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনাগুলো করব আর কি। এখন দেখো যে একটা সম্পদ বলতে তার কিন্তু 4টা অবস্থান লাগে। সেটা উপযোগ থাকতে হবে, যে তার অভাব পূরণ করতে হবে। একটা অভাব পূরণ করতে হবে, সেটা একটা থাকতে হবে যেটা যোগান সীমাবদ্ধ, অফুরন্ত হওয়া যাবে না, যার হস্তান্তর করতে পারবো। এমন সম্পদ আছে যেটা আমি হস্তান্তর করতে পারবো না, এটা সম্পদ হতে পারে না। তাহলে যার যোগান আছে, যোগান সীমাবদ্ধ, উপযোগ রয়েছে, হস্তান্তরযোগ্য রয়েছে এবং বাহ্যিক রূপ রয়েছে, এইগুলো সবকে আমরা সম্পদ বলতে পারবো। আর আমাদের এই সম্পদের ভিতরে খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ কিন্তু রয়েছে। এখন এই খনিজ সম্পদের মধ্যে আমরা কি করব, যে এরা অপরিশোধিত অবস্থায় অজৈব পদার্থ হিসেবে কিন্তু মাটির নিচে থাকে। আর শক্তি সম্পদ যেগুলো শক্তি উৎপাদন করে। তাহলে এত সময় পর্যন্ত মেইন অংশগুলো কিন্তু শেষ করতে পারলাম। যেমন আমরা বলতে পারি প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল হচ্ছে শক্তি সম্পদ, আর পানি বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ ইত্যাদি আছে খনি বহির্ভূত শক্তি সম্পদ। এই যে প্রাকৃতিক যদি বলে পানি বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, এগুলো কোন ধরনের খনিজ সম্পদ? এটা বলবা যে খনি বহির্ভূত সম্পদ, এগুলো তো খনিতে পাওয়া যায় না, এটা বাইরে থাকে। এর জন্য
এখন খনিজ সম্পদের ভিতরে মোট 3টা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে ধাতব খনিজ, একটা অধাতব খনিজ এবং একটা হচ্ছে শক্তি সম্পদ। ধাতব খনিজের মধ্যে যদি পদার্থগুলো আসে কোনগুলো লিখতে হবে, যে লৌহ, নিকেল, ক্রোমিয়াম, সীসা, স্বর্ণ, রৌপ্য, এগুলো হচ্ছে ধাতব খনিজের মধ্যে পড়ে। অধাতব খনিজের মধ্যে হচ্ছে সালফার, পটাশ, গ্রাফাইট, অভ্র, জিপসাম। এবং শক্তি সম্পদের মধ্যে কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এবং আণবিক খনিজ, এগুলো সবই কিন্তু খনিজ সম্পদের 3টা রূপ আর কি। তবে পরীক্ষায় অনেক সময় আসে পৃথিবীর প্রাকৃতিক খনিজ সম্পদ কোনটি? পৃথিবীর প্রাকৃতিক খনিজ সম্পদ হচ্ছে জারকন। জারকন হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক খনিজ সম্পদ, যেটা ভারতে পাওয়া গিয়েছে। এখন বিশ্বের প্রধান খনিজ সম্পদ নিয়ে এখন আমরা আলোচনা করব। এর মধ্যে আমাদের বইতে পাঠ্যপুস্তকে 2টা খনিজ সম্পর্কে আলোচনা রয়েছে, লৌহ আকরিক এবং বস্ত্র ও লৌহ আকরিক রয়েছে এবং গ্রাফাইট রয়েছে। লৌহ আকরিকটা কি, যে এই যে আমাদের যে লোহা বলি, ইস্পাত শিল্প গড়ে উঠেছে, এগুলো সবই আকরিক এক কোথায়, যে আকরিকে শতকরা তোমার 30 ভাগের কম লৌহ থাকে, এগুলো কিন্তু লৌহ আকরিকে উত্তোলন করা হয় না। 30 ভাগের বেশি যখনই হবে তখন খনি থেকে লৌহ আকরিকের উত্তোলন করা হয়। এখন এই লৌহ আকরিকের 4টা রূপ রয়েছে। লৌহ আকরিকের কয়টা রূপ রয়েছে? 4টা রূপ রয়েছে। এর একটা হচ্ছে ম্যাগনেটাইট, সর্বোৎকৃষ্ট মানের কি, যে লৌহ আকরিকের সর্বোৎকৃষ্ট মানের রূপটা হচ্ছে ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইটটা হচ্ছে অনেক সময় Fe3O4 এইটা কিন্তু দেয়, যে ফেরিক এভাবে দিয়ে কিন্তু বলা হয় যে এটা কি, যে ম্যাগনেটাইটটা হচ্ছে লৌহ আকরিকের উৎকৃষ্ট মানের তোমার হচ্ছে লৌহ আকরিকের একটা খনি আর কি, যেটা সবচেয়ে দেখতে হচ্ছে কালো আর কি। আর এটা 72.4% লৌহ আকরিক কিন্তু রয়েছে। 72.4% কি রয়েছে, যে লৌহ আকরিক রয়েছে। তারপরে হেমাটাইট রয়েছে। হেমাটাইট হচ্ছে ওটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু সব জায়গায় না। কিন্তু হেমাটাইটটা হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু সব জায়গায় কিন্তু এটা পাওয়া যায়। কিন্তু লিমোনাইট এবং সিডেরাইট এগুলো হচ্ছে একটু নিকৃষ্ট মানের, এগুলো হচ্ছে নিকৃষ্ট মানের। সিডেরাইটটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানের আর কি। এখন যদি বলি বিশ্বের প্রধান লৌহ এবং আকরিকের উৎপাদনের বলয়টা, যেমন আমাদের একটা সৃজনশীল প্রশ্নে দেখলাম যে অস্ট্রেলিয়াকে কেন্দ্র করে একটা প্রশ্ন ছিল না, যেখানে দেখো যে বিশ্বের লৌহ শিল্প বা আকরিকের উৎপাদনে অস্ট্রেলিয়ার অবস্থানটা প্রথম, যে অস্ট্রেলিয়া হচ্ছে বিশ্বের লৌহ আকরিক উৎপাদনের সবচেয়ে প্রথমতম অবস্থানে রয়েছে, যেটা 2017 সালে দেখো মোট উৎপাদন ছিল কত, 880 মিলিয়ন টন। 880 মিলিয়ন টন 2017 সালে কিন্তু উৎপাদন করছে। যদি দ্বিতীয়তম অবস্থান ব্রাজিলের কথা বলি, এরা মাত্র 480। দেখো এর ডাবল, মানে ব্রাজিলের থেকেও অস্ট্রেলিয়াতে এর ডাবল লৌহ আকরিক কিন্তু ছিল। তাহলে অস্ট্রেলিয়া প্রথম, ব্রাজিল দ্বিতীয়, চীন তৃতীয় এবং ভারত 4র্থতম লৌহ আকরিক উৎপাদনে। এখন লৌহ আকরিকের আন্তর্জাতিক বাণিজ্য, আমাদের পরীক্ষায় কিন্তু লৌহ আকরিকের আন্তর্জাতিক বাণিজ্য বন্টন এবং অর্থনৈতিক গুরুত্ব নিয়ে প্রশ্ন করা হয়। তখন আমাদের কি লিখতে হবে, যে লৌহ আকরিকের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে রপ্তানি করছে কোন দেশগুলা, সেই দেশগুলোর, যেমন ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এগুলো রপ্তানি করতেছে। আর আমদানি করতেছে হচ্ছে যে দেশগুলো ফ্রান্স, সুইডেন, স্পেন, মালয়েশিয়া, এগুলো হচ্ছে আমদানি করতেছে। আর আকরিক লৌহের ব্যবহার এবং গুরুত্ব কেন এত বেশি গুরুত্ব, লৌহ আকরিকের গুরুত্ব কেন এত বেশি পাচ্ছে, যদি আমরা এদের ব্যবহার সম্পর্কে জানি তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবো। কারণ লৌহ এবং আকরিক হচ্ছে, আকরিক লোহা এর প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। সকল দা, কাস্তে, কোরাল তৈরি করতে লৌহ আকরিকের এটা ব্যবহার করা হয়। যন্ত্রপাতি, ট্রাক্টর, সব কিছুতে, পরিবহনের ক্ষেত্রে, যেমন বিমান, সাইকেল, মোটরযান, সব কিছুর ক্ষেত্রে কিন্তু লৌহ আকরিক ব্যবহার করা হয়। তাহলে আমরা এত সময় পর্যন্ত লৌহ আকরিকের ব্যবহার দেখলাম, যে যেখানে অর্থনৈতিক গুরুত্ব এবং আন্তর্জাতিক বাণিজ্যের কথা। তারপরে দ্বিতীয়তম লৌহ আকরিকের অংশ হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে কয়লার একটা রূপভেদ, এটা কিন্তু জ্বালানির ক্ষেত্রে ব্যবহার করা হয় না। কিন্তু লৌহ আকরিকের ক্ষেত্রে কেন গ্রাফাইট সম্পর্কে জানতে হবে, কারণ গ্রাফাইট এমন একটা পদার্থ যেটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যেমন পেন্সিলের ক্ষেত্রে বা গ্রিস তৈরি করার ক্ষেত্রে এই গ্রাফাইটের পদার্থগুলো ব্যবহার করা হয়। যদি এদের বৈশিষ্ট্যগুলো দেখি, এগুলো কয়লার সর্বশেষ অবস্থায় কিন্তু আমরা গ্রাফাইট পাই। এগুলো কিন্তু
চাপ তাপ দীর্ঘ সময়ের ব্যবধানে অ্যান্থ্রাসাইট কয়লা থেকে গ্রাফাইটের উৎপাদন হয়। যে অ্যান্থ্রাসাইট কয়লা রয়েছে, অ্যান্থ্রাসাইট কয়লা থেকে কিন্তু গ্রাফাইট কিন্তু পরিণত হয় আর কি। তারপরে কার্বনের শতকরা কি 99 যখন থাকবে, কার্বন যখন 99 থাকবে, সেখান থেকে কিন্তু আমরা গ্রাফাইটটা পেয়ে যাব। আর পেন্সিল তৈরির কাজে কিন্তু গ্রাফাইট ব্যবহার করা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে পেন্সিল তৈরির ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়, গ্রাফাইট ব্যবহার করা হয়। আর চীন হচ্ছে গ্রাফাইটে এককভাবে শীর্ষ, আর কৃত্রিমভাবে উৎপাদন করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, কৃত্রিমভাবে উৎপাদন করে মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রাফাইটের কিছু ব্যবহার দেখো। গ্রাফাইট কেন গুরুত্বপূর্ণ? গ্রাফাইট এই জন্যই গুরুত্বপূর্ণ যে গ্রাফাইট হচ্ছে তড়িৎ চুল্লি, যে পারমাণবিক চুল্লি আছে, পারমাণবিক চুল্লিতে যে পরিমাণে তাপ উৎপাদন হয় সেই তাপটাকে প্রশমন করার জন্য কিন্তু গ্রাফাইট ব্যবহার করা হয়। তারপরে কিছু যন্ত্রপাতি আছে যেগুলো কি করে, যে পিস্টন জাতীয়, এগুলোকে পিচ্ছিল করার জন্য গ্রাফাইট ব্যবহার করা হয়। তারপরে উচ্চ তাপকে সহনশীল করার জন্য গ্রাফাইট আমরা ব্যবহার করি। তারপরে তড়িৎ অপরিবাহী পদার্থের উপরে গ্রাফাইটের প্রলেপ দিলে সেখানে কিন্তু কি হয়, তড়িৎ পরিবাহী হয়। তাহলে এই যে এতগুলো পয়েন্ট পেন্সিলের শীষ তৈরিতে, ওষুধ শিল্পে, বিশেষ করে আরেকটা প্রশ্ন আসে যে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করার ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়? হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করার ক্ষেত্রে কিন্তু গ্রাফাইট ব্যবহার করা হয়। এখন বিশ্বের শক্তি সম্পদ সম্পর্কে দেখবো আমরা। লৌহ, আমরা একটা হচ্ছে ধাতব খনিজ সম্পর্কে দেখলাম, একটা হচ্ছে অধাতব খনিজ সম্পর্কে দেখলাম। এবার হচ্ছে আমরা শক্তি সম্পদ সম্পর্কে দেখি, যে খনিজ তেল, মিনারেল অয়েল, যেটা মাটির নিচে চাপা পড়ে একটা সময় খনিজ তেলে রূপান্তরিত হয়। এই যে খনিজ তেল উৎপাদনকারী বলয় ভিত্তিক করা হয়েছে, আমেরিকার কিছু বলয় রয়েছে, আমেরিকার মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, এগুলো প্রথম আর কি, প্রধান আর কি। ইউরোপীয় বলয়ের মধ্যে রাশিয়া, যুক্তরাজ্য রয়েছে। তারপরে আমাদের মেইন অংশ, এই যে খনিজ তেলের মেইন অংশ হচ্ছে মধ্যপ্রাচ্য বলয়। খনিজ তেলের মেইন অংশ হচ্ছে মধ্যপ্রাচ্যের বলয়। দেখো সৌদি আরব হচ্ছে বিশ্বের দ্বিতীয়, কিন্তু তোমার মধ্যপ্রাচ্য বলয়ের ভিতরে তোমার দ্বিতীয়তম অবস্থানে খনিজ তেল রয়েছে। তারপরেও রয়েছে ইরান, তারপরে ইরাক, তারপরে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এগুলো হচ্ছে খনিজ, মধ্যপ্রাচ্যের খনিজ তেল। এখন এই মধ্যপ্রাচ্যের খনিজ তেল ভিত্তিক যে সংগঠন, মধ্যপ্রাচ্যের খনিজ তেল ভিত্তিক যে সংগঠন, এই সংগঠনটা হচ্ছে কি, যে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 1960 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম সদস্য ছিল 14টি, আর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। আর এইটার মাধ্যমে পুরো পৃথিবীতে এই যে তেলের দামের যে ওঠানামা, এরা কিন্তু নিয়ন্ত্রণ করে। তারপরে দূর প্রাচ্য বলতে চীন রয়েছে, ইন্দোনেশিয়া, এগুলো আফ্রিকাতে, নাইজার, এগুলো। এখন খনিজ তেলের বলয় ভিত্তিক বুঝলাম। এখন খনিজ তেলের আন্তর্জাতিক বাণিজ্যটা কি, যে খনিজ তেল, এই খনিজ তেলের আন্তর্জাতিক বাণিজ্যটা কি? যে বাণিজ্য বলতে যখন উনি আন্তর্জাতিক বাণিজ্য বলবে, এর আমদানি রপ্তানি, কোন দেশ আমদানি করে, কোন দেশ বা তোমার রপ্তানি করে এবং আমদানি করে, এইটার অবস্থান নিয়ে হচ্ছে এই খনিজ তেলের আন্তর্জাতিক বাণিজ্য। যেমন সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইরান, এগুলো হচ্ছে কি করে, রপ্তানি করে। তবে কিছু দেশ কি করে, আমদানি করে। কিছু যুক্তরাষ্ট্র প্রথম, দ্বিতীয় জাপান, তৃতীয় হচ্ছে চীন। দেখো একটা পয়েন্ট তোমাদেরকে বলি, যুক্তরাষ্ট্র এরা বেশি, সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদন করে, কিন্তু এরা আবার আমদানিতেও প্রথম। কেন জানো? যুক্তরাষ্ট্রের এটা রাজনৈতিক পলিসি। যুক্তরাষ্ট্রের তাদের খনিজ তেলের মজুদ আছে, কিন্তু তারা মধ্যপ্রাচ্য থেকে খনিজ তেলগুলো নেয়। কারণ এই মধ্যপ্রাচ্যের খনিজ তেল পুরা নিয়ন্ত্রণ করতে পারলে পুরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে বেশি তেল আমদানি করে থাকে। খনিজ তেলের অর্থনৈতিক গুরুত্ব, খনিজ তেলকে তরল সোনা বলা হয়। খনিজ তেলকে কি বলা হয়? তরল সোনা বলা হয়। এই কারণে যে খনিজ তেল দিয়ে পৃথিবীর সব গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করা হয়। খনিজ তেলের অর্থনৈতিক গুরুত্ব এবং ব্যবহার, যে কোন কোন কাজে আমরা খনিজ তেল ব্যবহার করি, এটা দেখো। এখন যেমন আমরা যে লৌহ আকরিকের ব্যবহারের কথা বলছিলাম, ঠিক একইভাবে এই খনিজ তেলের ক্ষেত্রে যে ব্যবহারটা, যেমন পরিবহন পরিচালনা করার ক্ষেত্রে খনিজ তেল কিন্তু ব্যবহার করা হয়। তারপরে যে ট্রলার, জাহাজ, স্পিডবোট, মোটরযান, এগুলোতে তোমাদের খনিজ তেল ব্যবহার করা হয়। শিল্পের কারখানার মেশিন পরিচালনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ডিজেল, পেট্রোল, কেরোসিন, এগুলা। বিদ্যুৎ উৎপাদনে কিন্তু এই খনিজ তেল কিন্তু ব্যবহার করা হয়, তাপবিদ্যুৎ কেন্দ্র আর কি। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে
অনেক দেখো মেরামত কার্যকারিতাতে ব্যবহার করা হয়, গৃহস্থালির কাজে কিন্তু খনিজ তেল ব্যবহার করা হয়। তাহলে অস্ত্র শস্ত্র বিস্ফোরক এই সকল পদার্থ তৈরি করার ক্ষেত্রেও আমরা খনিজ তেল ব্যবহার করে থাকি। তাহলে আমরা এত সময় পর্যন্ত দেখলাম যে খনিজ তেল ব্যবহারের গুরুত্ব আর কি, খনিজ তেলের ব্যবহার এত গুরুত্ব রয়েছে। এখন প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে আর কি প্রাকৃতিক গ্যাস কিন্তু অন্যতম। আর এই প্রাকৃতিক গ্যাসের গ্যাসীয় অবস্থায় একে কি বলা হয়? হাইড্রোকার্বনের মিশ্রণ। যে এটাকে কি বলা হয়? একে বলা হয় যে হাইড্রোকার্বনের মিশ্রণ, একে বলা হয় হাইড্রোকার্বনের মিশ্রণ। আর প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানটা বলা হয় মিথেন, যেটা হচ্ছে CH4। মিথেন হচ্ছে CH4। আর উদ্ভিদ এবং দেহের দেহাবশেষ থেকে কিন্তু এই প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা হয়। আর যেটা বিদ্যুৎ উৎপাদন সহ শিল্প ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করে থাকি। প্রাকৃতিক গ্যাস উৎপাদনে প্রথম রয়েছে যুক্তরাষ্ট্র, তারপরে রয়েছে রাশিয়া, তারপরে রয়েছে কি, এই দুইটা পয়েন্টে জেনে রাখো। প্রাকৃতিক গ্যাসের অর্থনৈতিক গুরুত্ব, যেমন প্রাকৃতিক গ্যাস কয়লার মতো, প্রাকৃতিক গ্যাস ঠিক কয়লার মতোই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ প্রাকৃতিক গ্যাস সব ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। খনিজ তেলের অপোজিট হিসেবে কিন্তু প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। তোমরা যখন বাসা বাড়িতে রান্না বান্না করার জন্য মাস্ট প্রাকৃতিক গ্যাসের CNG যে রূপান্তরিত গ্যাস রয়েছে এগুলো ব্যবহার করা হয়। তাহলে ব্যবহারটা বুঝলাম। ঠিক আবার কয়লার অংশটা, কয়লাও ঠিক মাটির অভ্যন্তরে কিন্তু থাকে। কয়লার ক্ষেত্রেও 4টা অংশ রয়েছে। পিট কয়লা একদম নিকৃষ্ট মানের, লিগনাইট তার থেকে কম, তারপরে বিটুমিনাস এবং সর্বশেষ অ্যান্থ্রাসাইট কয়লা হচ্ছে, এটা হচ্ছে উৎকৃষ্ট মানের কয়লা আর কি। কয়লার উৎপাদন এবং বন্টন, আমাদের বললো না যে কয়লার উৎপাদন এবং বন্টন সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, যেখানে বিশ্বের অন্যতম প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। এই কয়লার কি যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সবচেয়ে বেশি পরিমাণে এরা হচ্ছে কি করে রপ্তানি করে থাকে। এর মধ্যে শীর্ষ দেশ রয়েছে চীন, তারপরে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। এই সকল রাষ্ট্রগুলো প্রধান খনিজ সম্পদ আছে বলে তারা বহির্বিশ্বে অর্থনীতিতে বহির্বিশ্বে অর্থনীতিতে তাদের এত প্রভাব কেন? তাদের এত অর্থ আসলো কোথা থেকে? এজন্যই আসলো তাদের এই প্রাকৃতিক সম্পদ রয়েছে। প্রাকৃতিক সম্পদ থাকার কারণেই এই সকল দেশগুলো বিশ্বে এরা এত উন্নত। এর আন্তর্জাতিক বাণিজ্য, যেখানে ইন্দোনেশিয়া, এই যে রপ্তানিতে অস্ট্রেলিয়া কিন্তু প্রথম আর কি। তাহলে এই দেশগুলো কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ভিতরে রয়েছে। এর ব্যবহার যদি বলি, জ্বালানির ক্ষেত্রে, লৌহ এবং ইস্পাত শিল্পের তৈরি করার ক্ষেত্রে তাপ দেওয়ার জন্য কয়লা ব্যবহার করা হয়। লৌহ এবং ইস্পাত শিল্পে ওই লৌহকে রূপান্তরিত করার জন্য যে তাপ প্রয়োগ করতে হবে, এটা কয়লা ব্যবহার করা হয়। তারপরে যোগাযোগ পরিবহন ব্যবস্থায়, তারপরে গৃহস্থালির কাজে কয়লার উপজাত হিসেবে এই আমরা কয়লা কিন্তু ব্যবহার করি। এখন বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ, এত সময় পর্যন্ত আমরা পুরা বিশ্বের আলোচনা করলাম। এবং বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদগুলো দেখবো যে প্রাকৃতিক গ্যাস, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস দেখো 1955 সালে সিলেটের হরিপুরে প্রথম কিন্তু গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। 1955 সালে সিলেটে সর্বপ্রথম কিন্তু এই প্রাকৃতিক গ্যাস কিন্তু হয়। এই নিয়ে মোট 27টি প্রাকৃতিক গ্যাস রয়েছে। তবে আরো কিছু সিলেটের কিছু গ্যাস রয়েছে, যেমন হরিপুর, ফেন্সুগঞ্জ সার কারখানা রয়েছে, ছাতক আছে সুনামগঞ্জে, তিতাস আছে ব্রাহ্মণবাড়িয়ায়, বেগমগঞ্জ, নোয়াখালী, কৈলাস আছে সিলেট। তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আছে বাংলাদেশে, ঠিক আছে। আর কয়লার ক্ষেত্রে দেখো জামালগঞ্জে, জয়পুরহাট, বড়পুকুরিয়া। আর এই যে বড়পুকুরিয়ার নাম কিন্তু তোমাদের অনেক সময় আসে পরীক্ষায়। বড়পুকুরিয়া যে কয়লা ক্ষেত্র, এখানে দিনাজপুরে যে বড়পুকুরিয়া রয়েছে সবচেয়ে বড় কয়লা খনি আর কি। তা বাংলাদেশের অর্থনীতিতে খনিজের কিছু গুরুত্ব রয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে বলি, যদি পরীক্ষায় আসে খনিজের কি কি গুরুত্ব রয়েছে দেখো। কৃষি ক্ষেত্রে রয়েছে, শিল্প উন্নয়নের ক্ষেত্রে, মুদ্রার অপচয় রোধ, গৃহস্থালির জ্বালানি, সরকারি আয়ের উৎস, রপ্তানি আয় বৃদ্ধি, আমদানি ব্যয় হ্রাস, এইগুলো সব ক্ষেত্রে কিন্তু খনিজ তেল ব্যবহার করা হয়। এখন আমরা দেখব যে ভারতের ক্ষেত্রে ভারতের খনিজ এবং শক্তি সম্পদ কি কি রয়েছে। যেমন বাংলাদেশ এবং ভারতের ভিতরে এই খনিজ সম্পদের তুলনামূলক আলোচনা কিন্তু আসে। তোমাদের পিডিএফ আমরা দিব, আমাদের বলছি কি গ্রুপে আমরা দিয়ে দিব। আর গ্রুপে আমরা হচ্ছে পিডিএফ গুলো দিয়ে দেবো। তোমরা গ্রুপে জয়েন হয়ে থাকো, গ্রুপে থেকে পিডিএফ গুলো, সব ক্লাসের পিডিএফ ওই গ্রুপে দেওয়া হয় ক্লাস শেষেই। দেখো ভারতের কিছু খনিজ সম্পদ রয়েছে, যেমন কি কি রয়েছে, অভ্র, ম্যাঙ্গানিজ, কয়লা,
লৌহ আকরিক, বক্সাইট, এগুলো সবই কিন্তু ভারতে বৃহৎ বৃহৎ খনিজ সম্পদ আর কি। এই যে ভারতের খনিজ সম্পদের কিছু যদি অংশগুলো যদি বলি, যেমন লৌহ আকরিকের ক্ষেত্রে এটা ভারতের অবস্থান কিন্তু বাংলাদেশের থেকে কিন্তু উন্নত আর কি। তারপরে অভ্র রয়েছে, যেটা বিশ্বে অভ্র ভারতের অবস্থান প্রধান কিছু রয়েছে। তারপরে অভ্রর অংশ বক্সাইট রয়েছে। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। পরীক্ষায় প্রশ্ন আসে যে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইট। যে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইট আর কি। এখন ভারতের প্রধান প্রধান বক্সাইট খনি রয়েছে বিহার, গুজরাট, মধ্যপ্রাচ্যে এই বক্সাইট কিন্তু রয়েছে। তাহলে এই অংশগুলো কিন্তু আমরা এত সময় পর্যন্ত পড়লাম যে ভারত, বাংলাদেশ, বক্সাইট কি? বক্সাইটটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম আছে না, অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপাতি। দেখো এই অ্যালুমিনিয়ামের যে আকরিক নাম, অ্যালুমিনিয়ামের আকরিকের নামটা হচ্ছে বক্সাইট আর কি। আর এই ভারতে কিন্তু এই অ্যালুমিনিয়ামের এটা পাওয়া যায়। দেখো কি এটা লৌহ বর্জিত একটা ধাতু, কিন্তু এটা কিন্তু পাতলা আর কি, এটা পাতলা আর কি। আর এই ভারতে সঞ্চিত বক্সাইটের পরিমাণ কত? 265 কোটি মেট্রিক টন। 265 কোটি মেট্রিক টন এই লৌহ আকরিক কিন্তু ভারতে রয়েছে। আর এই যে তোমার কি অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় উড়োজাহাজ তৈরি করার ক্ষেত্রে। তাহলে আমরা এই পঞ্চম অধ্যায় শেষ করে ফেললাম। আমরা এত সময় পর্যন্ত ভূগোল দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় শেষ করলাম সবকিছু দিয়ে। আমরা এখন আবার ষষ্ঠ অধ্যায় দেখব। আমাদের আর 1 ঘন্টা মতো লাগবে, 1 ঘন্টার ভিতরে আমরা এটা শেষ করে ফেলবো। আমরা প্রায় 40 মিনিট মতো নিব, 40 মিনিট মতো নিব আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখন এই ভূগোল দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের ক্লাস শুরু করি, শিল্প অধ্যায়। যে শিল্প অধ্যায়ের এই অংশটা এখন শুরু করব। যে তোমাদের শিল্প অধ্যায়ের ভিতরে গুরুত্বপূর্ণ কি কি টপিকস আমাদেরকে পড়তে হবে, তোমরা এটা খেয়াল করো। আগে এইটা দরকার আমাদের পড়ার আগে আসলে কোনগুলো পড়তে হবে। আমাদের বই একটা পড়ার আগে আসলে পরীক্ষার আগে কোনগুলো পড়তে হবে, এইগুলো গুরুত্বপূর্ণ টপিকস দেখেই কিন্তু বোঝা যাবে যে আমরা কোনগুলো সবচেয়ে বেশি পড়বো। এই দেখো বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, এখন খনিজ সম্পদ তো শেষ, এখন মাটির অভ্যন্তর থেকে বাইরে এসে এই মাটির সম্পদগুলোকে ব্যবহার করে কিভাবে বড় বড় শিল্প প্রতিষ্ঠান বা ভারী শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প গড়ে তোলা যায়, সেই অংশগুলো পড়বো। বাংলাদেশের মানুষ যেহেতু বেশি এবং কাজ করার অনুকূল পরিবেশ আছে, এই জন্য বাংলাদেশ কিন্তু তৈরি পোশাক শিল্প গড়ে উঠেছে। আর তৈরি পোশাক শিল্প থেকে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে তোমার কি এসেছে, যে বৈদেশিক মুদ্রা এসেছে। এই জন্য তৈরি পোশাক শিল্পের সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে। বাংলাদেশের চিনি শিল্পের বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চিনি শিল্প, যেমন আখ থেকে যে চিনি আছে, এই যে চিনি বাংলাদেশের প্রতিটা মানুষকে কিন্তু গ্রহণ করা লাগে। চিনি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে কিন্তু থাকে না, এই জন্য বাইরে থেকে আমদানি করতে হয়। সেই হিসেবে বাংলাদেশে যে চিনি শিল্পের কিভাবে প্রসার লাভ করেছে এগুলো আলোচনা করতে হবে। তারপরে শিল্প গঠনের লৌহ এবং ইস্পাত শিল্পের ভৌগোলিক এবং অর্থনৈতিক গুরুত্ব, যে লৌহ এবং ইস্পাত শিল্পের ভৌগোলিক এবং অর্থনৈতিক গুরুত্ব এখান থেকে আমাদের পড়তে হবে। তাহলে এই 3টা পয়েন্ট কিন্তু আমাদের শিল্প অধ্যায়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন যদি আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখি, যে বিশ্বের প্রধান লৌহ ইস্পাত উৎপাদনকারী দেশ কোনটি? এটা তো চীন, এগুলো আমরা সবাই জানি। লৌহ এবং ইস্পাত শিল্প কি? যে লৌহ আকরিক থেকে, মানে যে শিল্পে যে লৌহ আকরিক থেকে ব্যবহার করা হয় সেটা কিন্তু লৌহ এবং ইস্পাত শিল্প। বস্ত্র বয়ন শিল্পটা কি? যে শিল্পের তুলা থেকে সুতা এবং তার সুতা থেকে পরবর্তী যে দ্বারা বস্ত্র উৎপাদন করা হয় সেটা হচ্ছে বস্ত্র বয়ন শিল্প। আমরা যে কি বলে ড্রেসগুলো পরি, এগুলো সবই বস্ত্র বয়ন শিল্পের অন্তর্ভুক্ত। দেখো স্পিনিং কি? স্পিনিংটা হচ্ছে বস্ত্র শিল্পে যে সুতা ব্যবহার করা হয়, সুতা পাকানোর পদ্ধতি, এটাকে স্পিনিং বলা হয় আর কি। বাংলাদেশে বিলিয়ন ডলার শিল্প বলা হয় কোনটি? দেখো বাংলাদেশে বিলিয়ন ডলার শিল্প বলা হয় কোনটি? বাংলাদেশে বিলিয়ন ডলার শিল্প বলা হয় কোনটি? বলো তো বিলিয়ন ডলার। কারণ হচ্ছে বাংলাদেশ একটা ক্ষুদ্র রাষ্ট্র এবং দরিদ্র পীড়িত রাষ্ট্র, এটা আমরা স্বীকার করি। এই হিসেবে বাংলাদেশের যে শিল্পটা প্রধান সেটাই কিন্তু আমাদের আলোচনা করতে হবে। যে বিলিয়ন ডলার শিল্পটা হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পটা হচ্ছে বিলিয়ন ডলারের শিল্প। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিলিয়ন ডলারের শিল্প। তারপরে সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কিন্তু চুনা পাথর শিল্প। কি? দেখো শিল্প হচ্ছে যে কর্ম প্রচেষ্টা দ্বারা মানুষ বিভিন্ন প্রকার দ্রব্যের ব্যবহার উপযোগী বৃদ্ধি করে ব্যবহার উপযোগী করে তোলে, তাকে কিন্তু শিল্প বলা হয়।
এখন অনুধাবনমূলক প্রশ্নের একটু প্রশ্নগুলো দেখি। অনুধাবনমূলক প্রশ্ন অংশগুলো দেখি যে বাংলাদেশে সার শিল্পে স্বয়ংসম্পূর্ণ না হওয়ার কারণ কি? বাংলাদেশে সার শিল্পে স্বয়ংসম্পূর্ণ না হওয়ার কি কি কারণ রয়েছে? এর কারণগুলো যে বাংলাদেশে সব কৃষি প্রধান রাষ্ট্র, এই কারণে অধিক পরিমাণে সারের কিন্তু চাহিদা রয়েছে। অধিক পরিমাণে কি রয়েছে? সারের কিন্তু চাহিদা রয়েছে। এই কারণে চাহিদা থাকার পরেও যে কাঁচামালের ঘাটতি, সার শিল্পের যে কাঁচামাল রয়েছে, এই যে কাঁচামালের যে ঘাটতিটা রয়েছে, এই ঘাটতি শক্তি সম্পদের অপ্রতুলতা। সার শিল্প সার যে তৈরি করবে এর জন্য যে আমাদের যে আবার সম্পদ দরকার, শক্তি সম্পদ দরকার, বিদ্যুৎ দরকার, এইগুলোর আবার অপ্রতুলতা রয়েছে। আবার যন্ত্রপাতিরও অভাব রয়েছে। উন্নত মানের যে যন্ত্রপাতি দরকার, এটার জন্য আবার দক্ষ তোমার শ্রমিকের প্রয়োজন। তাহলে এই যে সমস্যাগুলো থাকার কারণে আমরা কিন্তু বাংলাদেশে সার শিল্পে স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। তারপরে বাংলাদেশের তো প্রশাসনিক অস্থিতিশীলতা রয়েছে। এগুলো সবই কিন্তু একটা শিল্প গড়ে তোলার পিছনে হচ্ছে অন্তরায় হিসেবে কাজ করে। বাংলাদেশের উত্তরবঙ্গে চিনি শিল্পে গড়ে ওঠার কারণ কি? দেখো, বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে কিন্তু চিনি শিল্প গড়ে ওঠে নাই, কিন্তু উত্তরবঙ্গ, বাংলাদেশের তোমার মধ্য অংশের দিকে যেমন দক্ষিণবঙ্গে এই সকল অঞ্চলে চিনি শিল্প গড়ে উঠেছে। এর প্রধান কারণটা হচ্ছে ভৌগোলিক অবস্থান, জলবায়ু। এটা হচ্ছে প্রধান কারণ। কারণ বাংলাদেশের যে চিনি শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে আখ, আর এই আখটা উৎপাদন হয় এই উত্তরবঙ্গ এবং হচ্ছে এই দক্ষিণবঙ্গের দিকে আর কি। কিন্তু চট্টগ্রামের অঞ্চলে, পার্বত্য চট্টগ্রামের দিকে কিন্তু সেই পরিমাণে ভূমি নাই, সেই পরিমাণে কিন্তু তোমার ফসল উৎপাদনও কিন্তু হয় না। আর এই যে উষ্ণ এবং আর্দ্র জলবায়ুর কারণে কিন্তু বাংলাদেশের এই উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে এই তোমার হচ্ছে চিনি শিল্প কিন্তু গড়ে উঠেছে। এখন শিল্প স্থানীকরণের কিছু নিয়ামক। স্থানীকরণ মানে একটা জায়গায় শিল্প যে গড়ে উঠবে, এর কি কি কারণ? তার লোকালাইজেশন করা দরকার, তার ওই স্থানে কাঁচামালের সহজপ্রাপ্যতা লাগবে, পানি, ভূমি, শক্তি সম্পদ, এগুলো সব যখন থাকবে তখন একটা শিল্পের স্থানীকরণ সম্ভব। বাংলাদেশের পোশাক শিল্পকে $1 বিলিয়ন কেন বলা হয়? যে এই জন্য $1 বিলিয়ন বলা হয় কারণ এখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন সবচেয়ে বেশি হয়ে থাকে। এই জন্য যুক্তরাষ্ট্রের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি? কারণ যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান কয়লা ক্ষেত্রের উৎকৃষ্ট যে কয়লা রয়েছে, কয়লা ব্যবহার করে যে উৎকৃষ্ট মানের কয়লা রয়েছে, এই যে উৎকৃষ্ট অ্যান্থ্রাসাইট যে কয়লা রয়েছে, এই কয়লাগুলো সাধারণত এই যে লৌহ এবং ইস্পাত শিল্পে তাপ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জন্য কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু তোমার এই লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। বর্তমান বাংলাদেশের ওষুধ আমদানি করার ক্ষেত্রে রপ্তানি করে, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে হোমিওপ্যাথিক ওষুধ, অ্যালোপ্যাথিক ওষুধ আমরা উৎপাদন করতে পারছি, এই জন্য এটা বাইরের দেশে বিক্রি করছে। বিনিয়োগ ছাড়া শিল্পায়ন সম্ভব নয়। অবশ্যই শিল্পায়নের জন্য অবশ্যই বিনিয়োগ করতে হবে। ঠিক আছে, এখন আমরা একটু বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। কৃষি থেকে অকৃষি অঞ্চলে গমনের প্রধান কারণ কি? যে আমরা কৃষি থেকে অকৃষি অঞ্চলে কেন আমরা গমন করি আর কি, এর প্রধান কারণ কি? জীবনযাত্রার মান উন্নয়ন, সংস্কৃতির বিকাশ, জমির মূল্যবৃদ্ধি, পরিবেশ দূষণ। কৃষি থেকে অকৃষি অঞ্চলে মানে যেখানে কৃষি উৎপাদন হয় না সেখানে যাওয়ার কারণ কি? এটা বলো, যে কৃষি থেকে অকৃষি অঞ্চলে মানুষ কেন যায়? এর প্রধান কারণটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। প্রধান কারণটা কি? প্রধান কারণটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। দেখো, বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটি? বাংলাদেশে প্রথম সার কারখানা কোনটি? এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, এটার উত্তর করে। বাংলাদেশে প্রথম সার কারখানা কোনটি? এটা কি হবে? চট্টগ্রামের টিএসপি সার কারখানা। কোনটা হবে বলো? 2 নম্বরে 2। একের উত্তর কিন্তু হবে জীবনযাত্রার মান যখন উন্নত হয়ে যাবে তখন মানুষ কৃষিকাজ করতে চায় না, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়। আর 2 নম্বরে বাংলাদেশের প্রথম সার কারখানাটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা সিলেটে। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম সার কারখানা। ফেঞ্চুগঞ্জ সার কারখানা বাংলাদেশের প্রথম সার কারখানা। জাপান কোন শিল্পের জন্য বিশ্বব্যাপী সমাদৃত? কোন শিল্পের জন্য জাপান?
জাপান কোন শিল্পের জন্য বিশ্বব্যাপী সমাদৃত? বস্ত্র, চিনি, লৌহ ও ইস্পাত। বাংলাদেশ এই যে লৌহ সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু জাপান রপ্তানি করে, তাহলে এই জাপান হচ্ছে লৌহ ইস্পাত শিল্পে কিন্তু তোমার বিশ্বব্যাপী সমাদৃত। প্রাচ্যের ম্যানচেস্টার কোন অঞ্চলকে বলা হয়? প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কোন অঞ্চলকে? এটা বলো। এটা হচ্ছে ওসাকাকে বলা হয়, ওসাকাকে। ছাতক সিমেন্ট কারখানা কোন জেলায় অবস্থিত? 5 নম্বরের উত্তর দাও যে ছাতক সিমেন্ট কারখানা কোন জেলায় অবস্থিত। 5 নম্বর দাও উত্তর, 5 নম্বরের উত্তর দাও। পাঁচ নম্বরের উত্তর দাও যে ছাতক সিমেন্ট কারখানা কোন জেলায় অবস্থিত। সহজ একটা প্রশ্ন, এটা হচ্ছে 5 নম্বর। 5-এর উত্তর দাও দেখি, এই সহজ প্রশ্ন তোমরা পারতেছো না? এটা বলো কোনটা হবে? সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ নাকি মৌলভীবাজার? এটা হচ্ছে সুনামগঞ্জ হবে, যে ছাতক হচ্ছে সুনামগঞ্জে অবস্থিত। ছাতক একটা উপজেলা, ছাতক একটা উপজেলা, আর এই উপজেলাতে কিন্তু তোমার কি রয়েছে যে সুনামগঞ্জ জেলায় কিন্তু ছাতক রয়েছে। ছাতক সিমেন্ট কারখানা হচ্ছে সুনামগঞ্জ জেলায় অবস্থিত, সুনামগঞ্জ জেলায় অবস্থিত। আর 6 হচ্ছে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি? বাংলাদেশের রপ্তানি আয়ের 6 নম্বর, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি? এটা হচ্ছে তৈরি পোশাক শিল্প, তৈরি পোশাক শিল্প। 7 নম্বরের উত্তর করো, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চিনি শিল্প গড়ে না ওঠার কারণ কি? দেখো বাংলাদেশের উত্তরবঙ্গে চিনি শিল্প গড়ে উঠেছে, কিন্তু দক্ষিণ পূর্বাঞ্চলে কেন চিনি শিল্প গড়ে ওঠে নাই? দক্ষিণ পূর্বাঞ্চলে কেন চিনি শিল্প গড়ে ওঠে নাই? এর কারণ কি? এর কারণ হচ্ছে কাঁচামালের অভাব। কারণ দক্ষিণ পূর্বাঞ্চলে আখ উৎপাদন হয় না, এই কারণে আর কি, কাঁচামালের অভাব। কত সালে থেকে কনফিডেন্স সিমেন্ট কারখানা উৎপাদন শুরু করে? যে কত সাল থেকে কনফিডেন্স সিমেন্ট কারখানা উৎপাদন শুরু করে? যে কত সাল থেকে? তোমরা কি বলে 8 নম্বরের উত্তর করো, 8 নম্বরের উত্তর করো যে কত সাল থেকে তোমার সিমেন্ট কারখানা, কনফিডেন্স সিমেন্ট কারখানা, কত সাল থেকে কনফিডেন্স সিমেন্ট কারখানা তোমার কি করে? যে উৎপাদন, সিমেন্ট কারখানা উৎপাদন শুরু করে। বলো এটা। কত? 1996, 1994, 1995, 1993, কোনটা হবে? যে কত সাল থেকে বাংলাদেশে সিমেন্ট কারখানার উৎপাদনটা শুরু হয় আর কি। 6 বলছে, তোমরা 8 নম্বরের উত্তর করো। 8 নম্বর 1995 না, এটা হচ্ছে 1994 হবে। যে প্রথমে 1991 কিন্তু এটা শুরু হয়েছিল, যে 1991 শুরু হয়েছিল, কিন্তু 1994 সালে কনফিডেন্সের দ্বিতীয় ধাপের উৎপাদনটা কিন্তু শুরু হয়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কনফিডেন্স সিমেন্ট কারখানা 1994 সালে শুরু হয়েছিল। আমরা একটু সৃজনশীল দেখি, সৃজনশীল প্রশ্ন একটু সমাধান করি। দেখো বাংলাদেশের উত্তরাঞ্চলীয়
বিভাগ রাজশাহী এবং রংপুরে একটি শিল্পের বেশ কিছু কারখানা গড়ে উঠেছে। শিল্পটি ঢাকা খুলনা বিভাগেও দেখা যায়। অনুকূল পরিবেশ বিশেষ করে কাঁচামালের অভাবে সিলেট বিভাগে শিল্পটির কারখানা দেখা যায় না। তার মানে উদ্দীপকের গ এই শিল্পটি কোনটা বলো তো? উদ্দীপকের গ কোন শিল্পটা হতে পারে? উদ্দীপকের গ কোন শিল্পটা হতে পারে? যে বলছে যে এই রাজশাহী, তোমার রংপুর, আবার ঢাকা খুলনাতেও দেখা যায়, কিন্তু এটা 1994 হবে। তোমার তো শোনো, একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর সময় এর তো অনেকগুলো স্টেজ থাকে, তাই না? তখন একটা প্রতিষ্ঠান দাঁড় করার সাথে সাথে কি পুরাতনের উৎপাদন শুরু করে না? এর তো একটা সিস্টেম আছে, তাই না? এইটার কি চিনি শিল্প, দেখো আখ, মানে এটা আখ কখনো শিল্প না। আখটা কিন্তু শিল্প না। শিল্পটা মূলত আখ হচ্ছে কাঁচামাল। তোমার হচ্ছে এই আখ হচ্ছে কাঁচামাল, আর এই আখ থেকে কিন্তু চিনি পাওয়া যায়। আবার এই আখ থেকে কি পাওয়া যায়? যে গুড়। এই গুড় থেকে প্রথমে গুড় হয়, গুড় থেকে আবার চিনিতে রূপান্তর করা হয়। আর এইটাকে নামকরণ করা হয় হচ্ছে তোমার হচ্ছে চিনি শিল্প। কেন চিনি শিল্প এটা গড়ে উঠেছে? কারণ এই যে উত্তরবঙ্গ, এইখানে তোমার এই কাঁচামাল উৎপাদনের জন্য সকল জলবায়ু উপাদান বলো, ভৌগোলিক অবস্থান বলো, মৃত্তিকা বলো, সব উপযোগী রয়েছে। কিন্তু সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে এই পণ্যটা বা এই আখ উৎপাদন করা সম্ভব হয় না। উদ্দীপকের শেষ বাক্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। বলছে অনুকূল পরিবেশ বিশেষ করে কাঁচামালের অভাবে তোমার সিলেটে হয় না। তো এক কথায় কি বললাম, যে এই মেইন কথাটা এইটা যে তোমার পরিবেশ কারণে, জলবায়ুগত কারণে, উৎপাদনগত কারণে এখানে তোমার ওই যে সিলেট এবং চট্টগ্রামে উৎপাদন সম্ভব হয় না, এবং হলে পারেও এরা উৎপাদনকৃত জায়গা থেকে তোমার কারখানা দূরে, এটার ফলে সেখানে তোমার এই আখের রসটা শুকায় যায়। এই কারণে কিন্তু এইটা তোমার হচ্ছে গড়ে ওঠে নাই। ক, ঢাকায় সাভারে একটি শিল্প কারখানায় কাজ করেন, যেখানে শার্ট, প্যান্ট, সোয়েটার ইত্যাদি তৈরি হয়। তাহলে এই যে একটা উদ্দীপক, সুন্দর একটা উদ্দীপক দিছে, আমরা এটা দেখে বুঝতেছি এটা তৈরি পোশাক শিল্পের কথা বলছে, তাই না? এটা হচ্ছে তৈরি পোশাক শিল্প এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, ঘ নম্বরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এই তৈরি পোশাক শিল্প কিভাবে ভূমিকা রাখে। কারণ তৈরি পোশাক শিল্পের প্রধান যে শ্রমিক, নারী শ্রমিক, বাংলাদেশে প্রচুর নারী শ্রমিক যারা তৈরি পোশাক শিল্পে কাজ করে। আর বাংলাদেশে প্রচুর আন্তর্জাতিক মানের এই তৈরি পোশাক শিল্প রয়েছে, যারা যেগুলো তোমার ইউরোপে এই সকল কিছু প্রতিষ্ঠান আছে, শুধু তারা ইউরোপে শুধু এটা রপ্তানি করে, বাংলাদেশের জন্য ব্যবহার করে না। এই জন্য তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রচুর ভূমিকা রাখছে। শিল্পের কাঁচামালের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, কাঁচামাল ছাড়া কখনো শিল্প গড়ে উঠতে পারে না। হয়ে গেল। তারপরে নগরায়ন ও যে কোনো পূর্ত কর্ম গড়ে তোলার ক্ষেত্রে আমাদের সিমেন্ট শিল্পের প্রসার লাভের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ বর্তমানে এই শিল্পের সম্পূর্ণতা অর্জন করেছে বটে, তবে তার সত্ত্বেও এই শিল্পের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। একবারেই কিন্তু আমাদের সিমেন্ট শিল্পের কথা কিন্তু বলে দিয়েছে, একবারেই কিন্তু সিমেন্ট শিল্পের কথা কিন্তু বলে দিয়েছে। এখন বলছে গতে, দেখো উদ্দীপকের শেষোক্ত বিষয়টির আলোকে কি পদক্ষেপ সমূহ গ্রহণ করলে উদ্দীপকের উল্লেখিত বিষয়টি থেকে অবমুক্ত হওয়া যায়। তার মানে দেখো যে বলছে যে সিমেন্ট শিল্পের প্রসার লাভ করার জন্য কি কি সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমাদেরকে জনসচেতনতা সহ যে কাঁচামালের সব পর্যাপ্ত ব্যবহার, উপযুক্ত ব্যবহার, এইগুলো কিন্তু এখানে লিখতে হবে। তাহলে এই পর্যন্ত আমরা এগুলো দেখলাম। এখন আমরা মেইন আলোচনা করব যে ষষ্ঠ অধ্যায়ের যে শিল্প এক কথায় কি বলে, যে শিল্পটা হচ্ছে দ্রব্যের রূপগত পরিবর্তন ঘটিয়ে উপযোগিতা বৃদ্ধি করা। শিল্পটা কি? যে দ্রব্যের রূপগত পরিবর্তন ঘটিয়ে উপযোগিতা যখন আমরা বৃদ্ধি করব, তখন তাকে আমরা কি বলবো? শিল্প বলবো। প্রথম পর্যায়ে হচ্ছে কৃষি, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে শিল্প মানে অর্থনৈতিক পর্যায়ে। এখন একটা জায়গায় শিল্প তখনই গড়ে ওঠে যখন সেই জায়গায় শিল্প গড়ে ওঠার নিয়ামকগুলো কাজ করে, যেমন জলবায়ু। দেখো শিল্প কি? সভ্যতার ভিত্তি। শিল্পটা কি? শিল্পটা হচ্ছে সভ্যতার ভিত্তি। কারণ সভ্যতা, এই যে আমাদের নগরায়ন, শিল্পায়ন গড়ে উঠেছে কিন্তু এই সকল কিসের জন্য? যে তোমার শিল্পের জন্য, কাঁচামালের জন্যই কিন্তু আর কি। এখন এই যে জলবায়ু কিন্তু একটা শিল্প গড়ে ওঠার খুবই প্রয়োজনীয়।
কারণ তুমি যদি নিরক্ষরেখায় যদি একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলো, ওই স্থানে কিন্তু মানুষ আরামে কাজ করতে পারবে না। কারণ যদি তোমার পরিবেশটা যদি শান্ত না হয়, তুমি তো কাজ করতে পারবে না। যেমন ধরো আমাদের এই যে এখন ক্লাস চলছে, এখন এসি চলতেছে, কারণ এসি ছাড়া আমরা কিন্তু ক্লাস নিতে পারতেছি না। তার মানে কি, যে একটা পরিবেশ দরকার। আমি যদি ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যেত, সেটা দেখতেও খারাপ দেখা যেত, আমি অবশ্যই ক্লান্ত হয়ে যেতাম। আমি তখন কি হয়ে যেতাম, ক্লান্ত হয়ে যেতাম। এই জন্য বলা হচ্ছে যে তোমার জলবায়ুটা কিন্তু অবশ্যই সহনশীল জলবায়ু হতে হবে, যেটার ফলে শ্রমিকরা কাজ করতে পারবে। এই জন্য নাতিশীতোষ্ণ অঞ্চলে তোমার অধিক পরিমাণে এই সকল শিল্প গড়ে উঠবে, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কাঁচামাল। কাঁচামাল না থাকলে শিল্প কিন্তু গড়ে ওঠে না। তোমার এই জন্য যে পাট, আখ, চা এগুলোর জন্য অবশ্যই তোমার এই যে পাট, চিনি, চা শিল্প বাংলাদেশে গড়ে উঠেছে। তারপরে বাঁশ, বেত এগুলোর মাধ্যমে কাগজ শিল্প গড়ে উঠেছে। শক্তি সম্পদ, এই সকল প্রাথমিক পর্যায়ে এই সকল সম্পদগুলো, খনিজ পদার্থগুলো তুমি যখন দ্বিতীয় পর্যায়ে শিল্প দ্রব্য উৎপাদন করবা, তোমার শক্তি সম্পদের দরকার, বিদ্যুৎ উৎপাদন তোমার অবশ্যই দরকার সবসময়। দেখো লৌহ এবং ইস্পাত শিল্প গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রে এই কারণে যে পিটার্সবার্গ এই সকল অঞ্চলে প্রচুর পরিমাণে শক্তি সম্পদ রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকাতে কেন শিল্প গড়ে উঠেছে? কারণ বাংলাদেশের এই যে টারশিয়ারি যুগের পাহাড় রয়েছে না, সিলেট, চট্টগ্রাম, এই যে পূর্ব অংশে মানে আরাকান পর্বতের পাশে, মানে পশ্চিম পাশে বাংলাদেশের পূর্ব দিকে এই অঞ্চলে তোমার প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস, কয়লার এ সকল খনিজ রয়েছে। এই কারণে কিন্তু বাংলাদেশে তোমার চট্টগ্রামের এদিকে ভারী শিল্পগুলো গড়ে উঠেছে। তারপরে কি, যে পানি সম্পদ। পানি একটা সম্পদ, জানো, পানি সম্পদ এই জন্য যে তোমার শিল্পের জন্য যে অন্যান্য উপাদানগুলোকে যে রূপান্তর করার জন্য পানির প্রয়োজন হয়। আর এই পানি তোমার পরিবহন, যে সম্পদ বাজার বলে না, তোমার এই রূপান্তরিত এই সকল পণ্য তুমি যখন বাইরে নিয়ে যাবা, তোমার অন্য জায়গায় নিয়ে যাবা, তখন তোমার পরিবহন কষ্টটা যাতে কমানোর জন্য পানি ব্যবহার করা হয়। ভগ্ন উপকূল রেখা, এই যে ভগ্ন উপকূল রেখা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন গুরুত্বপূর্ণ পয়েন্ট? কারণ তোমার যদি উৎপাদন করতেছো, তুমি যদি বাইরে রপ্তানি করতে না পারো, তাহলে এই রপ্তানি করার জন্য বন্দরের উপকূলের রেখাকে বলা হয় ভগ্ন উপকূল রেখা। যোগাযোগ সুব্যবস্থা সবকিছু থাকলে ভগ্ন উপকূল রেখা হয়। তাহলে এতগুলো পয়েন্ট আমরা যদি আবার বলি, যে জলবায়ু, তোমার পানির সম্পদ, শক্তি সম্পদ, তারপরে কি লাগবে, যে তোমার কাঁচামাল, ভগ্ন উপকূল রেখা, এগুলো সবই একটা জায়গায় শিল্প গড়ে তোলার প্রধান উপাদান। বিশ্বের প্রধান শিল্প উৎপাদনকারী কিছু পণ্যের কথা যদি বলি, যে কোন কোন মানে শিল্প গড়ে উঠেছে, সেটা হচ্ছে লৌহ এবং ইস্পাত শিল্প। যেটা সামান্য আলপেন থেকে শুরু করে আমরা সকল জাহাজ তৈরি করা পর্যন্ত আমরা এই সাধারণত শিল্পের লৌহ এবং ইস্পাত শিল্প এটা ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি বলি যে বিশ্বের লৌহ এবং ইস্পাত শিল্পে গড়ে ওঠার ক্ষেত্রে কোন কোন দেশগুলো ভূমিকা রাখছে, যেমন চীন কিন্তু বিশ্বের লৌহ এবং ইস্পাত শিল্পে প্রথম রয়েছে। কারণ যে সাংহাই, নানকিং এই সকল রাজ্যে প্রচুর পরিমাণে লৌহ আকরিক রয়েছে। এই লৌহ আকরিক থাকার কারণে এখানে কিন্তু তোমার এই লৌহ আকরিক, লৌহ এবং ইস্পাত শিল্প গড়ে উঠেছে। তোমরা জেনে থাকবা, জাপান, চীন এই সকল অঞ্চল থেকে বাংলাদেশের সকল বড় বড় যে সকল তোমার কি রয়েছে, যে যানবাহন রয়েছে, রেল লাইন বলো, বাস বলো, সকল দেশ থেকে আসে। কারণ তাদের এই সকল সম্পদ রয়েছে, কাঁচামাল রয়েছে এই কারণে। আর বাংলাদেশে তো এই কাঁচামাল না, এই জন্য উৎপাদন হয় না। দেখো জাপান লৌহ এখানে দ্বিতীয়তম অবস্থানে, ভারত তৃতীয়তম অবস্থানে রয়েছে। ভারতে যে টাটা কোম্পানি রয়েছে, এরা প্রচুর পরিমাণে বাস, ট্রাক এগুলো কিন্তু উৎপাদন করে আর কি। তারপরে রাশিয়া, যুক্তরাষ্ট্র এগুলো ইস্পাত শিল্পের প্রধান। বাংলাদেশের দেখো লৌহ এবং ইস্পাত শিল্প, লৌহ আকরিক নাই বাংলাদেশে, লৌহ আকরিক নাই। তবে বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্প গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে? বাংলাদেশের এই যে চট্টগ্রামের সীতাকুণ্ডে তোমার এই যে পুরাতন জাহাজগুলো ভেঙে এই জাহাজ থেকে যে ইস্পাত শিল্প রয়েছে, ইস্পাতগুলো রয়েছে, এইগুলো আবার রূপান্তরিত করে অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। এই জন্য বাংলাদেশে জাহাজ ভাঙাকে একটা শিল্পে রূপান্তর করা হয়েছে। তারপরে লৌহ এবং ইস্পাত শিল্পের কিছু বিশ্ব বাণিজ্যের কথা যদি বলি, যে এর প্রচুর চাহিদা, কারণ চাহিদা লৌহ ইস্পাত শিল্প ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি এরা হচ্ছে রপ্তানি করে, ইউক্রেন, রাশিয়া, বেলজিয়াম এরা কি করে, এরা হচ্ছে আমদানি করে থাকে আর কি। লৌহ ইস্পাত শিল্পের কিছু ব্যবহার দেখো, যে সভ্যতার অগ্রগতি করার ক্ষেত্রে লৌহ এবং ইস্পাত শিল্পে কি কি কাজে ব্যবহার করা হচ্ছে।
সব জায়গায় যে অবকাঠামো নির্মাণ করা থেকে আমরা শিল্পের ব্যবহারে এই লৌহ এবং ইস্পাত শিল্পের এটা ব্যবহার করি। তারপরে শিল্পে যন্ত্রপাতি নির্মাণ করার ক্ষেত্রে, ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে, দালান কোঠা নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু এই ছাদ নির্মাণ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। জাহাজ, রেলগাড়ি, তারপরে বন্দুক, রাইফেল, ট্যাঙ্কস, একবারে হিটার, বৈদ্যুতিক খুঁটি, রেডিও, টেলিভিশন সব কিছুর ক্ষেত্রে লৌহ ইস্পাত শিল্প কিন্তু ব্যবহার ব্যাপক রয়েছে। তাহলে দেখো একটা শিল্পের এত ব্যবহার, সবসময় মনে রাখবা এই যে লৌহ আকরিকের সাথে লৌহ এবং ইস্পাত শিল্পের একটা সম্পর্ক, একই কথা, একগুলো বিষয় এখানে আলোচনা করবা। তারপরে বস্ত্র এবং বয়ন শিল্প, এক কথায় তৈরি পোশাক শিল্প, মানে আমাদের যে পোশাক আর কি, বিভিন্ন ধরনের কটন জাতীয় পোশাকগুলো রয়েছে, এগুলো সবই হচ্ছে বস্ত্র বয়ন শিল্পের অংশ। বা এইটার জন্য তোমার সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে অনুকূল জলবায়ু। অনুকূল জলবায়ু না হলে কোনো জায়গায় বস্ত্র বয়ন শিল্প কিন্তু গড়ে উঠবে না। বাংলাদেশে যে তৈরি পোশাক শিল্প গড়ে উঠেছে, কিন্তু এই তৈরি পোশাক শিল্পের যে প্রধান কাঁচামাল, এই যে সুতা, এই যে তুলা আসে কই থেকে? চীন থেকে আসে। এগুলো সবই চীন থেকে কিন্তু আসে, কারণ তাদের অনুকূল জলবায়ু রয়েছে, কাঁচামালের সহজলভ্যতা রয়েছে। তারপরে দেখো ভারতের দক্ষিণাত্যের মালভূমি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে প্রচুর তুলা উৎপাদন হয়ে থাকে, প্রচুর তুলা উৎপাদন কিন্তু হয়ে থাকে। কাঁচামালের সহজলভ্যতা, অনুকূল জলবায়ু, কারণ অনুকূল জলবায়ু না হলে তোমার এই সুতাটা কি হবে? সুতা তৈরি কাজে ব্যাঘাত ঘটবে, সুতাটা চিরে যাবে। এই জন্য অবশ্যই আমাদের কাঁচামালের সহজলভ্যতা, অনুকূল জলবায়ু এগুলো লাগবে। শক্তি সম্পদ এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি? যে এই বস্ত্র বয়ন শিল্প গড়ে তুলতে পারি। অর্থনৈতিক নিয়ামক রয়েছে আমাদের শ্রম, এই যে শ্রম শক্তি সহজলভ্যতা, পরিবহন ব্যবস্থা, এগুলো সবই কিন্তু বাজারের সান্নিধ্য, এগুলো সবই আমাদের কি লাগবে? যে এই বস্ত্র বয়ন শিল্প উৎপাদনের ক্ষেত্রে ভূমিকা রাখে। তারপরে এর উৎপাদন এবং বন্টনের বিষয়গুলো দেখো। আর্দ্র জলবায়ুতে পোশাক তৈরির কাঁচামাল সুতা কি করা হয়? ছিঁড়ে যায় না, এই জন্য এশিয়া দেশগুলোতে শিল্পের অধিক প্রসার ঘটেছে। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে এশিয়ার দেশগুলোতে কেন বস্ত্র এবং বয়ন শিল্প গড়ে উঠেছে? কারণ এশিয়া অঞ্চলের যে জলবায়ু আর্দ্র, এখানে হচ্ছে আর্দ্র জলবায়ুতে তৈরি পোশাক শিল্পে, আর্দ্র জলবায়ুতে তৈরি পোশাক শিল্পের সুতা কিন্তু ছিঁড়ে যায় না, এই জন্য এই অঞ্চলে কিন্তু তৈরি পোশাক শিল্প গড়ে উঠেছে। চীন, ভারত, তারপরে যুক্তরাষ্ট্র, পাকিস্তানে প্রচুর পরিমাণে রয়েছে। দেখো চীন কিন্তু প্রচুর পরিমাণে এই সুতা উৎপাদন করে, মানে তুলা উৎপাদন করে। ৭,৫০০টি বস্ত্র শিল্প রয়েছে চীনে, ৭,৫০০টি বস্ত্র রয়েছে, মানে এত পরিমাণে বস্ত্র। বাংলাদেশে যত তৈরি পোশাক শিল্প হয়, একটা কাহিনী বলি, সেটা হচ্ছে এই যে তৈরি পোশাক শিল্পের যে কাঁচামাল সুতা আসে সব চীন থেকে, জাপান থেকে আসে, উত্তর কোরিয়া থেকে আসে, এবং এইগুলো জাস্ট বাংলাদেশে পোশাক তৈরি করে সেলাই করে বিদেশে পাঠিয়ে দেয়। এই হচ্ছে বাংলাদেশের অবদান। যাই হোক, তারপরে ভারতের অবস্থান দ্বিতীয়তম অবস্থানে রয়েছে, চীন প্রথম, যুক্তরাষ্ট্র দ্বিতীয়, ব্রাজিল চতুর্থ, পাকিস্তান পঞ্চম। বৈশ্বিকভাবে এই যে তৈরি পোশাক শিল্পের ইতিহাসগুলো আমরা একটু দেখলাম। আমরা এখন দেখব যে বাংলাদেশের প্রধান প্রধান শিল্প, বাংলাদেশের প্রধান প্রধান কি কি শিল্পগুলো রয়েছে সেগুলো এখন দেখি। ওকে, আমরা যারা ক্লাসে আছি একটু, আমরা যদি হচ্ছে আমরা একটু যে ক্লাসে আছি আমরা একটু রেস্ট নিব, তোমাদের রেস্ট দিব নাকি একবারে শেষ করে দেবো? আমরা যারা ক্লাসে আছি আমাদের আর বেশি নাই, সামান্য কিছু আলোচনা আছে, এইগুলো একবারে দিয়ে শেষ করি নাকি কিছু সময় রেস্ট নিবা তোমরা? আমরা যারা ক্লাসে আছি একটু কমেন্টে জানাই যে আমরা কিছু সময় রেস্ট নিব নাকি ক্লাস কন্টিনিউ করে একবারে শেষ করে দেব। কারণ শোনো, আমাদের তোমাদের যেহেতু সবাই ভূগোলের স্টুডেন্ট, তোমাদের আগামীকালকে পরীক্ষা, এখন তোমরা ভূগোলের জন্য এই যে সময়টুকু থাকবে ভূগোল পড়বা আর কি, ভূগোলের মেইন অংশগুলো পড়বা। আর বাংলাদেশের প্রধান প্রধান শিল্পের এই অংশগুলো দেখি। যে চিনি শিল্প দেখো, বাংলাদেশের চিনি শিল্প কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে গড়ে উঠেছে। তারপরে দেখো জলবায়ু থাকার কারণে অর্থনৈতিক মূলধন, শ্রমিক সরবরাহ, পরিবহন ব্যবস্থা, বাজার ব্যবস্থা, এগুলোর কারণে চিনি শিল্প গড়ে উঠেছে। চিনির উৎপাদন 1971 সালে যেখানে চিনি তোমার উৎপাদন শুরু হয়, কিন্তু চিনি বর্তমানে আছে 15টি চিনি কল রয়েছে। এর ভিতরে রাজশাহী বিভাগে কিন্তু কয়টা রয়েছে? 5টি রয়েছে, জয়পুরহাট, নাটোর, রাজশাহী, পাবনা, নর্থ বেঙ্গল সুগার মিলস। এর ভিতরে চিনি শিল্পের ভিতরে তোমার খুলনাতে তোমার এই যে কেরু অ্যান্ড কং, এই যে তোমার এই শিল্প প্রতিষ্ঠান, এইটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ।
তোমার পরীক্ষায় যদি আসে কেরু অ্যান্ড কং, এই যে চুয়াডাঙ্গার যে দর্শনাতে যে কেরু অ্যান্ড কং চিনি শিল্প গড়ে উঠেছে, এর অর্থনৈতিক গুরুত্বটি কি? কারণ এটা হচ্ছে একটা বিদেশি প্রতিষ্ঠান, এখানে তোমার সব কিছু উৎপাদন হয়, যেমন মদ তৈরি করা থেকে বলো, ওষুধ তৈরি করার ক্ষেত্রে বলো, এগুলো প্রচুর পরিমাণে এরা উৎপাদন করে বহির্বিশ্বে রপ্তানি করে। এরা রপ্তানি করে শুধু কেরু অ্যান্ড কং, কারণ বিদেশি প্রতিষ্ঠান তো, এরা রপ্তানি করে আর কি। তাহলে এই যে খুলনা বিভাগে কিন্তু 3টা রয়েছে, কুষ্টিয়া জগতি, কেরু অ্যান্ড কং, মোবারকগঞ্জ সুগার মিলস। তাহলে বেসরকারি খাতে আর কি নির্মিত আর কি 1938 সালে ব্যক্তি মালিকানায়, এবং 1972 সালে এটা জাতীয়করণ করা হয়েছে। তবে অ্যালকোহল, স্পিরিট এগুলো কিন্তু তৈরি করা হয়। তারপরে চিনি শিল্পের কিছু বাণিজ্য রয়েছে, যে চিনি শিল্পের বাণিজ্য, আমাদের এই 15টি শিল্প থাকলেও আমাদের এখানে আমাদের ওকে ঠিক আছে, আমরা একবারেই শেষ করছি। তাহলে এই যে চিনি শিল্পের দেখো আমাদের প্রতি মানে বার্ষিক চাহিদা প্রায় 14 লক্ষ মেট্রিক টন, 14 লক্ষ মেট্রিক টন আমাদের কিন্তু কি চাহিদা রয়েছে, কিন্তু সেই পরিমাণে আমাদের কিন্তু উৎপাদন করার ক্ষমতা নাই, এই জন্য আমাদের অধিক কিন্তু আমাদের আমদানি করতে হয়। এখন চিনি শিল্পের বেশি হয়, কিছু সমস্যাও রয়েছে। এই সমস্যাগুলো সম্পর্কে যদি একটু দেখি, যে চিনির যে চাহিদা, চিনি শিল্পের যে চাহিদা, এটার তুলনায় আখ যে উৎপাদন, এই আখের উৎপাদনটা কম, আখের উৎপাদনটা অনেক কম, এই কারণে আর কি এই চিনি শিল্প গড়ে ওঠে নাই আর কি। আর তারপরে কি বছরে মাত্র 6 মাস আখ উৎপাদন হয়, এবং 6 মাস ওই যে চিনি শিল্পের যে কর্মচারীরা, তারপরে ওই প্রতিষ্ঠানের পরিচালনা, এগুলোর ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত খরচ হয়ে যায়। 6 মাস ওই শিল্প প্রতিষ্ঠানটা বন্ধই থাকে, এগুলো হচ্ছে সমস্যা আর কি। ঠিক আছে, কৃষকের উৎপাদিত আখের কাঙ্ক্ষিত মূল্য পায় না, কৃষকরা তাদের যে পণ্যটা উৎপাদন করতেছে এর থেকে যে মূল্য পাবে, এই মূল্যটা পায় না, এই কারণে কিন্তু উৎপাদনটা হচ্ছে না। লোডশেডিং তো আছেই। কিছু সম্ভাবনা রয়েছে, আমরা যদি 14 লক্ষ মেট্রিক টন আমাদের প্রতি বছরে এই চিনি শিল্পের চাহিদা রয়েছে, চিনির চাহিদা রয়েছে, এটার জন্য আমরা কিন্তু উৎপাদন কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। এই যে আখ উৎপাদন বৃদ্ধি করতে হবে, এবং চিনি শিল্পের বা আখ উৎপাদন অঞ্চলের কাছে কিন্তু চিনি শিল্প গড়ে তুলতে হবে। ঠিক আছে, তারপরে দক্ষ শ্রমিক নিয়োগ দিতে হবে। বাংলাদেশে আবার সিমেন্ট শিল্প রয়েছে, এই সিমেন্ট শিল্প কিন্তু বাংলাদেশে অনেক উন্নত করছে। কিছু সিমেন্ট কারখানা রয়েছে, হোলসিম, হাইডেলবার্গ, লাফার্স, সুরমা সিমেক্স, এগুলো হচ্ছে বাংলাদেশে মাল্টি ন্যাশনাল সিমেন্ট কারখানা আর কি। সিমেন্ট শিল্পে গড়ে তোলার প্রধান কাঁচামালটা হচ্ছে কাদামাটি, চুনাপাথর, এইগুলো হচ্ছে সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল। আর এইগুলো হচ্ছে সিমেন্ট শিল্পের যদি বলি যে বন্টন, 123টি সিমেন্ট কারখানার মধ্যে 64টি কারখানায় এখন বর্তমানে সিমেন্ট উৎপাদন হচ্ছে। চট্টগ্রাম বিভাগে কয়েকটি সিমেন্ট কারখানা রয়েছে, যেমন কনফিডেন্স, ঠিক আছে, সীতাকুণ্ডে। খুলনা বিভাগ রয়েছে, খুলনাতে আছে মংলা সিমেন্ট কারখানা। ঢাকা বিভাগে আছে তোমার হচ্ছে কি রয়েছে, যে হোলসিম রয়েছে, হোলসিম সিমেন্ট কারখানা ঢাকা বিভাগে রয়েছে। আর সিলেটে রয়েছে তোমার ছাতক সিমেন্ট কারখানা, এটা সিলেট বিভাগ। তোমরা অনেকেই সিলেট উত্তর করছিলে, তো এটা হচ্ছে সিলেট বিভাগ, কিন্তু এই ছাতকটা হচ্ছে সুনামগঞ্জ জেলায় অবস্থিত। এখন সিমেন্ট শিল্পের কিছু বাণিজ্য রয়েছে, বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ না সিমেন্ট, প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমরা বাজার থেকে কিন্তু সিমেন্ট ক্রয় করতে হয় আর কি। এই সমস্যা কিছু রয়েছে। দেখো, সিমেন্টের অগ্রসরমান শিল্প হলো এর কাঁচামাল আমাদেরকে আমদানি করতে হয়। সিমেন্টের কাঁচামাল কি করতে হয়, যে সিমেন্টের কাঁচামাল কি করতে হয়, যে আমদানি করতে হয় আর কি। বাজারজাতকরণ শিল্পকে টিকিয়ে রাখার জন্য সরকারি বেসরকারি প্রচেষ্টায় আরো কিছু ঘাটতি রয়েছে, কারণ সরকারের ঘাটতি থাকার কারণে কিন্তু এই শিল্পগুলো গড়ে উঠতেছে না। এর কিছু সমস্যার সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, যে শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, শ্রমিক অসন্তুষ্ট যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। তারপর কি দেখো, সার কারখানা, যে সার শিল্প, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি। বাংলাদেশে কিন্তু কৃষক, যেহেতু বাংলাদেশের মানুষ, কৃষকের জন্য কিন্তু অবশ্যই প্রয়োজনীয় এই সার কিন্তু দরকার। এই সারের জন্য শিল্প স্থানীয়করণ দরকার। উৎপাদন বাংলাদেশে ফেঞ্চুগঞ্জ, ঘোড়াশাল, এখানে কিন্তু সার উৎপাদন করা হয়ে থাকে আর কি। একভাবে কথা বলা আসলে খুবই কষ্ট। আমি প্রায় 4 ঘন্টা কথা বলতেছি আর কি। দেখো, প্রথম ক্লাস থেকে শুরু করে
এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা আমার একভাবে কথা বলা হয়ে যাচ্ছে, রেস্টও দরকার আছে। তবে আর সামান্য একটু তোমাদের জন্য আমিও কষ্ট করতেছি, আশা করি তোমাদের একটা ভালো ফলাফল তোমরা আমাদেরকে দিবা, তোমরা ভালো কিছু করবা, আর সেই আশা রেখেই কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি। আমি আর সামান্য কিছু সময় ক্লাস নিব, সর্বোচ্চ 10 মিনিট, এর ভিতরে ক্লাসটা আমরা শেষ করব। কাঁচামালের সমস্যা রয়েছে এখানে, যন্ত্রপাতির অভাব, মূলধনের অভাব, এগুলো সার শিল্পের সমস্যা। তারপরে এই যে এটা একটু দেখতে হবে যে তৈরি পোশাক শিল্প আর কি, তৈরি পোশাক শিল্পের এই অংশটা কিন্তু আমাদের দেখতে হবে, কারণ তৈরি পোশাক শিল্প থেকে কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু আসার মতো একটা অংশ, যে তৈরি পোশাক শিল্প থেকেই পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে আর কি। যে তৈরি পোশাক শিল্পে কেন, যে দেখো যে 2020-21 মোট রপ্তানি প্রায় 84.08%, 84 হ্যাঁ, আগের অধ্যায়গুলো আমরা পড়া শেষ করে ফেলেছি, তোমরা দেখবা ক্লাসগুলো আছে আর কি, ক্লাসগুলো করে নাও, আমাদের এই ক্লাসের আগেই দেখবা ক্লাসগুলো নিয়েছি আজকে সকালে, ওগুলো করবা। দেখো প্রাকৃতিক কিছু কারণ রয়েছে, আমাদের অনুকূল জলবায়ু, আমাদের শক্তি সম্পদ, কাঁচামাল, এগুলোর কারণে কিন্তু তৈরি পোশাক শিল্প বাংলাদেশে কিন্তু গড়ে উঠেছে। তৈরি পোশাক শিল্প যদি বাণিজ্যের কথা বলি, যেমন কি কি তৈরি করা হয়, বাংলাদেশে কোন কোন পণ্য আমরা রপ্তানি করি, যে শার্ট, পাজামা, ট্রাউজার, জ্যাকেট, জিন্স প্যান্ট, নাইটস ড্রেস, শীতকালীন পোশাক, গেঞ্জি, সোয়েটার, গ্লোভস, এগুলো কিন্তু আমরা কি করি, যে রপ্তানি করে থাকি। এইগুলো হচ্ছে তৈরি পোশাক শিল্পের। তবে তৈরি পোশাক শিল্পের কিছু সমস্যাও রয়েছে, নিম্নমানের কাঁচামাল আমদানি করে, দক্ষ শ্রমিকের অভাব, তারপরে মুষ্টিমেয় কয়েকটা শ্রেণী পোশাক রপ্তানি আমরা করি, আমদানি করতে কিছু আবার কি করা হয়, যে কোটা আরোপ করা। এই যে বাংলাদেশে পোশাক শিল্পের সমস্যার প্রধান কারণ হচ্ছে কোটা আরোপ করা, বিদেশি কর্তৃক যে কোটা আরোপ করার কারণে বাংলাদেশে সব ধরনের পণ্য কিন্তু রপ্তানি করতে পারতেছে না, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় কিন্তু এই কারণে কিন্তু কি করতেছে, পিছিয়ে পড়তেছে বাংলাদেশ। নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে, আল্লাহ শেষ হয় নাকি, এখনো চলেই যাচ্ছে, আমি নিজেও ক্লান্ত। তারপরেও দেখো ওষুধ শিল্প, ওষুধ শিল্পটা ক্ষেত্রে বাংলাদেশে যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, তারপরে FDA, USA ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো থেকে স্বীকৃত কিছু প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে, যারা কি করে, যে ওষুধ কিন্তু রপ্তানি করে, ওষুধ কিন্তু রপ্তানি করে বাংলাদেশে প্রচুর। এই হোমিওপ্যাথিক ওষুধটা বেশি রপ্তানি করা হয়, এই ওষুধ শিল্পেরও একটা সম্ভাবনাময় বাংলাদেশে রয়েছে। এখন আমরা দেখব যে ওষুধ শিল্পের কিছু আগামী চ্যালেঞ্জ কিছু রয়েছে, যেমন কি ডায়রিয়া রোগের যে টিকা, পোলিও, গুটি বসন্ত, এগুলোও কিন্তু বাংলাদেশে কি করা হয়েছিল, তৈরি করা হয়েছিল আর কি। এখন বাংলাদেশ এবং ভারতের শিল্পের মধ্যে তুলনা, দুইটা দেশই দক্ষিণ এশিয়ার একটা রাষ্ট্র, তারপরে দুইটা দেশের মধ্যে বাংলাদেশের শিল্পগুলো ক্ষুদ্র মাঝারি টাইপের, কিন্তু ভারী শিল্পে এমন কিন্তু নাই। তবে ভারতের ক্ষেত্রে এই যে প্রধান প্রধান যে শিল্পগুলো রয়েছে ভারতের কিন্তু রয়েছে। এখন বাংলাদেশের শিল্পের জন্য বা বাংলাদেশের শিল্পের উন্নয়নের জন্য আমাদের কিছু শিল্প বান্ধব আইন তৈরি করা উচিত। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, যাচাইকরণ, মোটরসাইকেল গাড়ি ভিত্তিক শিল্প স্থাপন, কম্পিউটার, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, এই সকল শিল্পগুলো আমাদের কিন্তু বাংলাদেশে দরকার। তবে এই যে একটা শিল্প গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক যে স্থিতিশীলতা, একটা শিল্প গড়ে তোলার ক্ষেত্রে যে রাজনৈতিক যে স্থিতিশীলতা প্রয়োজনীয় রয়েছে, এইগুলো কিন্তু সবসময় ঠিক রাখতে হবে। একটা দেশের মধ্যে শিল্প বলো বা অর্থনীতিকে উন্নতি করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া, দুর্নীতি এগুলো দূর করা ছাড়া কখনোই কিন্তু সেটা হতে পারে না। উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করো, রপ্তানি করার ক্ষেত্রে বলো, সব জায়গায় যদি দুর্নীতিতে যদি একটা দেশের আঁকড়া হয়ে যায়, সেই দেশ জীবনেও উন্নতি করতে পারে না। যেমন বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, আমাদের দেশের মানুষ প্রচুর শ্রমিক, অনেক পরিশ্রম করে, তারপরেও কিন্তু উন্নত করতে পারছে না, কারণ এই যে দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, ঘন ঘন রাজনৈতিক দলের নেতাদের ভিতরে সমস্যা, এগুলোর কারণে কিন্তু বাংলাদেশের শিল্প ব্যবস্থাও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। ওকে, আমাদের ক্লাস আমরা শেষ করে ফেললাম। আমরা ঠিক সন্ধ্যা 7টায় আমরা আবার ওয়ান শট ক্লাস নিয়ে হাজির হব। তোমরা এখন ক্লাস থেকে চলে যেতে পারো, কারণ সময় নষ্ট করো না।
আমরা এত সময় পর্যন্ত পুরো অধ্যায় শেষ করলাম এবং আমাদের দশম অধ্যায়ের আলোচনা করার কথা ছিল, কিন্তু দশম অধ্যায় আসলে মানচিত্রের অধ্যায়। এই মানচিত্র অধ্যায় সম্পর্কে আমাদের বিশেষ করে পরীক্ষার জন্য এতটা দরকার হবে না, তবে আমাদের যখন ব্যবহারিক ক্ষেত্রে বা আমাদের যখন মানচিত্র অঙ্কন করব এই সময় হচ্ছে এই অংশটা দরকার হয়, কিভাবে মানচিত্র অঙ্কন করতে হয় এই বিষয়গুলো। ঠিক সেখান থেকে এতটা প্রশ্ন আসে না, তারপরেও আমরা দশম অধ্যায় যেহেতু পরীক্ষা ছিল দশম অধ্যায় সম্পর্কে কিছুটা বললাম। আর আমরা হচ্ছে আমরা সন্ধ্যার দিকে কিন্তু সন্ধ্যার দিকে পুরা অধ্যায় পুরা দ্বিতীয় পত্রের উপরে এমসিকিউ গুলো পড়বো। আমরা পুরা বিষয় কিন্তু আমরা একদম এই যে 2টা ক্লাসে যা পড়লাম পুরা অধ্যায় বা পুরা বিষয়গুলো আমরা সন্ধ্যার দিকে এমসিকিউ সমস্ত সাজেশনগুলো আমরা তোমাদের সেগুলো দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা সে পর্যন্ত একটু পড়াশোনা করো। কোনো কোশ্চেন আরেকটা তোমাদেরকে জানাই, তোমাদের পড়তে যদি কোনো সমস্যা হয় যে বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই তোমরা সন্ধ্যা 7টায় ক্লাসে কিন্তু আমাদেরকে জানাবা, আমরা সেগুলো সলভ করবো একসাথে। অবশ্যই আশা করি আগামীকালের পরীক্ষায় তোমরা সুস্থভাবে পরীক্ষা দিবা এবং ভালো কিছু করবা, সেই আশা ব্যক্ত করে আমার আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আজকে সন্ধ্যা 7টায়। আল্লাহ হাফেজ সকলকে।